একজন ব্যক্তিকে আমরা রেমেডি দিলাম, মানে অ্যাস্ট্রো বিচার করে আমরা রেমেডি দিলাম, কিন্তু সেই রেমেডিটা সম্পূর্ণরূপে কাজ করবে না যদি ব্যক্তির কর্ম সঠিক না হয় এবং যদি ব্যক্তির বাস্তুতে কোনো সমস্যা থেকে থাকে। মানে ধরুন আই ইনকামের জন্য কাউকে আমরা রেমেডি করলাম, সেকেন্ড হাউসের রেমেডি করে দিলাম, এবং তাকে বারণ করা হলো যে আপনি কোনো রকম নেশার দ্রব্য গ্রহণ করবেন না, এবং তাকে একটা বেশ ভালো দামি রত্ন আমরা তাকে ধারণ করে দিলাম। তাতেও যদি তার সেই কর্মের মানে শুধরানটা না হয়, তাহলেও কিন্তু রেমেডি সঠিকভাবে কাজ করবে না। সেই রকম বাড়িতে যদি কারোর সমস্যা থাকে, বাস্তুতে প্রবলেম যদি থাকে, তাহলেও কিন্তু রেমেডি কাজ করে না। 33%, 33%, 33% করে আমরা ভাগ করি। তো এই বাস্তুটাও কিন্তু আমাদের জীবনে ভীষণ বড় গুরুত্বপূর্ণ একটা জায়গা। অ্যাস্ট্রো আমরা আমরা ভাগ্যে কি নিয়ে এসেছি, কিরকম ভাবে নিয়ে এসেছি, এই যে চার্ট, চার্ট থেকে বিশ্লেষণ করলেই আমরা বুঝতে পারবো আমাদের বাস্তুতে সমস্যা হবে কি হবে না। তাহলে এই বাস্তু জিনিসটা কি? বাস্তু হচ্ছে আমরা যে পঞ্চতত্ত্বের নাম জানি, অর্থাৎ পৃথিবী, জল, বায়ু, আকাশ এবং অগ্নি, এই পঞ্চতত্ত্বের সংমিশ্রণে, সমানুপাতিক সংমিশ্রণের নাম হচ্ছে বাস্তু। তাহলে এইটা হচ্ছে লিখে নিতে হবে। কি বললাম? পাঁচটি যে তত্ত্ব আছে, সেই পাঁচটি তত্ত্ব কি? পৃথিবী, জল, বায়ু, আকাশ এবং অগ্নি। এই পাঁচটি তত্ত্বের সমানুপাতিক সমানুপাতিক সংমিশ্রণের নাম হচ্ছে বাস্তু। পৃথিবী, জল, বাতাস, অগ্নি এবং আকাশ, এই পাঁচটি বস্তুর বা পাঁচটি তত্ত্বের সমানুপাতিক সমানুপাতিক যে মিশ্রণ, সংমিশ্রণ, তাকে বলা হয় বাস্তু। মানে বাস্তু বলতেই আমরা এই পঞ্চতত্ত্বের সংমিশ্রণটাই জানি। এই যে পঞ্চতত্ত্বের যে সংমিশ্রণটা হয়, পঞ্চতত্ত্বের মধ্যে যদি সমানুপাতিক সংমিশ্রণ হয়, তাহলে যে বৈদ্যুতিক আহ চুম্বক শক্তির উৎপন্ন হয়, তার দ্বারাই আমাদের জীবনের বহুল পরিবর্তনের সৃষ্টি হয়। এবং সেটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তার মাধ্যমে আমাদের ধন, ধন বলতে সম্পত্তির কথা বলছি, এবং আমাদের শারীরিক সুস্থতা এবং আমাদের সুখ সমৃদ্ধি সমৃদ্ধি এগুলো কিন্তু নির্ভর করে। তাহলে কি লিখবো? যে না, পাঁচটা তত্ত্বের সমানুপাতিক ব্যালেন্সের বা সংমিশ্রণের জন্য যে চুম্বকীয় শক্তি উৎপন্ন হয়, সেইটা কিন্তু আমাদের জীবনের জন্য ধন বৃদ্ধিকারক এবং সুস্বাস্থ্য ও সমৃদ্ধিকারক। আপনি যখন একটা বাড়ি বানাচ্ছেন, সেটা মাটির বাড়ি বানান বা মাটি পুড়িয়ে ইটের বাড়ি বানান, পাথরের বাড়ি বানান, বা একটা কাঠের টুকরো দিয়ে বাড়ি বানান, যেটা দিয়েই আপনি বাড়ি বানাচ্ছেন, এই বাড়ির মধ্যে কিন্তু এই যে পাঁচটা তত্ত্ব, দিক অনুযায়ী, এই পাঁচটা তত্ত্বের কিন্তু নির্দেশ অনুযায়ী সঠিক দিক থাকে, যে এই দিকটা এর এবং এই দিকটা ওর। আজকে আমরা দিকের দিকে যাব না, দিকটা আপনার সামনের ক্লাসে পড়বেন, স্যার পড়াবে। আজকে আমরা প্রাথমিক আলোচনাটা করব বাস্তু। তো এই যে বাস্তুতে পাঁচটি তত্ত্ব থাকার কথা, কোন তত্ত্ব? এই যে অগ্নি বললাম, বাস্তুর কোন দিকে অগ্নিতত্ত্ব, আপনার বাড়ি অনুযায়ী কোন দিকে অগ্নিতত্ত্ব থাকার কথা, এবং সেইখানে অগ্নিতত্ত্ব সামগ্রী আমরা রাখবো। যেখানে জলতত্ত্ব থাকার কথা, সেখানে আমরা জলতত্ত্বের সামগ্রী রাখবো। ঠিক যেখানে বায়ু তত্ত্বের জিনিস রাখার কথা, অর্থাৎ লাইট লাইট ওয়েট, সেখানে আমরা সেটা রাখবো। এই যে ব্যালেন্সিং, এই ব্যালেন্সিংটাকে যদি আমরা ঠিকভাবে রাখতে পারি,
তাহলেই আমাদের গৃহশান্তি, আমাদের সম্পদ বৃদ্ধি এবং আমাদের সমস্ত রকম সমৃদ্ধি বৃদ্ধির কারক। কারণ প্রথম কথা জানতে হবে যে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। আর এই স্বাস্থ্যটা সর্বোপরি সর্বপ্রথম শুরু হয় কিন্তু আপনার গৃহ থেকে। আপনি যদি আপনার গৃহেতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে না পারেন, সুস্বাস্থ্যের সঙ্গে বসবাস করতে না পারেন, তাহলে কিন্তু সার্বিকভাবে আপনার যে সম্পদ আরোহণের যে প্রক্রিয়া, বা আপনার যে সুস্থ থাকার প্রক্রিয়া, বা আপনার যে সমৃদ্ধি হয়ে থাকার প্রক্রিয়া, সেটা কিন্তু কোনো না কোনো রকম ভাবে বাধাপ্রাপ্ত হবে। সুতরাং আমাদের বাস্তুর মধ্যে, আমাদের বাড়ির মধ্যে এই পঞ্চতত্ত্বের ব্যালেন্সটা কিন্তু একেবারেই সঠিকভাবে রাখা উচিত। এই পঞ্চতত্ত্বর সংমিশ্রণে আমাদের মানব শরীরও কিন্তু সৃষ্টি হয় বা ধ্বংস হয়। দেবতাদেরও সেই মানে দেবতারাও আমাদের এই মানব শরীরের উপর ঈর্ষান্বিত। তাদেরও সৌভাগ্য হয়নি মানব শরীরের মতন এই পঞ্চতত্ত্বের ব্যালেন্সে শরীর পাওয়া। যেটা মানুষের মধ্যে আছে সেই শরীরটা কিন্তু দেবতাদেরও নেই। এই পঞ্চতত্ত্বের সংমিশ্রণে, পঞ্চতত্ত্বের সমানুপাতিক সংমিশ্রণে মানুষের দেহ সৃষ্টি হয়, এবং এই পঞ্চতত্ত্বের বিয়োজনে মানুষের শরীর কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়। তো সেই সংমিশ্রণের সৃষ্টির প্রসেসটা আমরা লিখব। সেটা কি লিখব? প্রথমে আকাশ যোগ অগ্নি যোগ বায়ু, যোগই লিখবেন, যোগ বলতে প্লাস সাইন, হ্যাঁ। বায়ুর পরে যোগ জল যোগ পৃথিবী। ম্যাম, আকাশের পরে কি বললেন? আকাশের পরে অগ্নি, অগ্নি, অগ্নির পরে বায়ু যোগ বায়ু, বায়ুর পরে যোগ জল, জলের পরে যোগ পৃথিবী। এটা সমান লিখো সৃষ্টির কারক। এবার এইভাবেই আমাদের শরীরটা হচ্ছে ধ্বংসও হয়ে যায়। যখন ধ্বংস হবে, কি প্রসেসে ধ্বংস হবে? একদম প্রথমে লিখবো হচ্ছে আহ দেহ শরীর, মানুষের দেহ শরীর বিয়োগ, মানে মাইনাস চিহ্ন, বিয়োগ বায়ু বিয়োগ জল বিয়োগ অগ্নি এবং বিয়োগ পৃথিবী। এই সমান সমান ধ্বংস। ম্যাম, আরেকবার বলবেন? হ্যাঁ, আবার বলছি। ধ্বংসটা যখন হচ্ছে, মানুষের শরীর যখন নাশপ্রাপ্ত হয়ে যাবে, তখন প্রথমে লিখবো মানব শরীর বিয়োগ বায়ু বিয়োগ জল বিয়োগ অগ্নি বিয়োগ পৃথিবী বিয়োগ আকাশ। এই সমান ধ্বংস, মানব শরীরের ধ্বংস। মানে একটা জিনিস একটু বোঝো, যখন আমাদের মৃত্যু হয়ে যাচ্ছে, আমরা যখন এই শরীরটা ছেড়ে যাচ্ছি, তখন আমাদের শরীর থেকে এই দেহটাকে আমাদের প্রথমে ছাড়তে হয়। আমাদের যে আত্মা, সেই দেহটাকে প্রথম ছাড়লো। এই দেহ থেকে প্রথম কি চলে যায়? সেটা হচ্ছে প্রাণ বায়ু। প্রাণ বায়ু চলে গেল। তারপরে যায় হচ্ছে জল। জল জ্বলে যেতে থাকে, অর্থাৎ ডিহাইড্রেশন শুরু হয় শরীরের মধ্যে। শরীরে রক্ত টক্ত যা থাকে সেগুলো প্রবাহ বন্ধ হয়ে যায়, সেগুলো শক্ত হয়ে যায়, সেগুলোর মধ্যে কাঠিন্যতা আসে। এবং তারপরে কি অগ্নি চলে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়। এবং তারপরে হচ্ছে পৃথিবী, অর্থাৎ আমাদের এই যে মাছ মাংস ইত্যাদি যে পৃথ্বীতত্ত্বের জিনিসপত্রগুলো আছে, সেগুলো আস্তে আস্তে বিলীন হতে থাকে। যার যদি মানে পুড়িয়ে দেওয়া না হয়, মাটিতে যদি রাখা হয়, স্বাভাবিকভাবে ভাবি, সেটা আস্তে আস্তে মিলে যাবে এই মাটির সঙ্গে। এবং তারপরে কি হবে? এই যা কিছু জারণ বিজারণের ফলে যেটুকু অবশিষ্ট থাকলো, সেটা মিশে যাবে হচ্ছে আকাশে। সেটা আমরা চোখে দেখতে না পারলেও সেটা আমরা জানি বা আমরা মানি। তো এইভাবে কিন্তু এই পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বের ভাবে যেভাবে আমাদের দেহ বা আমাদের শরীর তৈরি হয়, সেভাবেই আমাদের শরীরটা ধ্বংসপ্রাপ্ত হয়। এবং এই বাস্তুও কিন্তু এই পঞ্চতত্ত্বের সঠিক ব্যালেন্স। যদি আপনার বাড়িতে, যদি আপনার গৃহেতে, বা আপনার কর্মের জায়গায়, বা যারা ব্যবসা করছেন ব্যবসা প্রতিষ্ঠানে, এই যে পার্টিকুলার পঞ্চতত্ত্বের যে সঠিক আহ, জায়গার মানে পর্যবেক্ষণ, বা আমরা বলবো যে সঠিক জায়গায় সঠিক জিনিসটা রাখা, সেটা যদি আমরা না রাখি, তাহলে কিন্তু কোনো রকম ভাবেই মানে ওই পার্টিকুলার বাস্তুতে বা পার্টিকুলার ব্যবসার স্থানে কিন্তু আমরা লাভের জায়গা দেখতে পারবো না।
তার জন্য এই পঞ্চতত্ত্বের ব্যালেন্সটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে এই যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্ব মানব শরীরের মধ্যে কোন জায়গাতে কি অবস্থান করে আমরা সেটা লিখব। প্রথমে লিখব হচ্ছে মস্তিষ্ক, মস্তিষ্কে থাকে আকাশ। এটা নিয়ে যাও। মস্তিষ্কে আকাশ। এরপর কাঁধে লিখব অগ্নি, দুটো কাঁধে অগ্নির অবস্থান। নাভিতে বায়ু, যখন প্রাণায়াম করি তখন আপনাদের যারা করেন তারা জানবেন যে সেই নাভির থেকে একটা শ্বাস নেওয়ার ব্যাপার এবং নাভি পর্যন্ত ছেড়ে দেওয়ার একটা ব্যাপার থাকে। আমি জানি না, আমি করি না, শুনেছি। তা নাভিতেই কিন্তু সেই বায়ুর আর কি অবস্থান। হাঁটুতে পৃথিবী, হাঁটুর বল কমে গেলে পৃথিবীর বলও কমে যায়। আর পদপ্রান্তে জল, চরণ যুগলে বা দুটো পায়ের পাতায় জলের অবস্থান। এই যে চুম্বকীয় বললাম, এই পঞ্চতত্ত্বের সংমিশ্রণে একটা চুম্বকীয় শক্তি উৎপন্ন হচ্ছে, টোটাল পৃথিবীতেই হচ্ছে, ব্রহ্মাণ্ডেই হচ্ছে। ম্যাডাম ম্যাডাম একটা কথা বলছি। হ্যাঁ। ওই যে বায়ু বললেন না নাভিতে, মায়ের পেটে যখন বাচ্চা থাকে ওই নাভি থেকেই অক্সিজেন নেয়। হ্যাঁ, একদম। তো এই যে আমাদের চুম্বকীয় শক্তিটা আমরা উৎপন্ন হচ্ছে বললাম, এই চুম্বকীয় শক্তিটা প্রভাবিত হয় হচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণমুখী, উত্তর দিক থেকে দক্ষিণমুখী। আর মানব শরীরে এই চুম্বক শক্তিটা প্রভাবিত হয় হচ্ছে মাথা থেকে পায়ের দিক পর্যন্ত। এই জন্য মাথাকে বলা হয় উত্তরায়ণ এবং পাকে বলা হয় দক্ষিণায়ন। আপনারা বিভিন্ন পৌরাণিক কাহিনীতে শুনেছেন যে ওই উত্তর দিকে মাথা দিয়ে শুয়েছিল বলে কোনো একটা অভিশাপে ওই শনি মহারাজের দৃষ্টিতে, বা বিভিন্ন কাহিনী আছে এটা নিয়ে, যে গণেশের আর কি মস্তক কাটা পড়ে যায়। তো এই যে তার বেসিক সেন্স হচ্ছে উত্তর দিকে মাথা দিয়ে শোয়া যাবে না। উত্তর দিকে মাথা দিয়ে শোয়া যাবে না, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এটাই, যে উত্তর দিক দিয়ে প্রবাহিত হয় চৌম্বকীয় শক্তি, আর মানুষের ক্ষেত্রে মাথা থেকে পায়ের দিকে যায়। এই যে দুটো ওয়েভ, এই ওয়েভটা তখনই বাধাপ্রাপ্ত হবে যদি কিনা মানুষের মাথাটা ওই উত্তর দিকে থাকে। তাহলে পৃথিবীর যে চুম্বকীয় শক্তি আর মানুষের শরীরের যে চুম্বকীয় শক্তি, এটার মধ্যে কিন্তু সামঞ্জস্যতা থাকবে না। ফলে কি হবে? নিদ্রাহীনতা, বা এই ওয়েবের ফলে শরীরের মধ্যে বিভিন্ন রকম সমস্যা, রাত্রিকালীন অস্বস্তি সৃষ্টি হওয়া। বিশেষ করে নিদ্রার মধ্যে যে আমরা যে শান্তির ঘুমটা ঘুমাই, সেই ঘুমটা কিন্তু হবে না, তরঙ্গের ওয়েবের মধ্যে কিন্তু ম্যাচ হবে না। ফলে শরীরের কিন্তু হানিকারক হবে বিষয়টা। এই কারণেই ঘুমানোর জন্য সর্বোত্তম হচ্ছে দক্ষিণ দিকে মস্তক এবং উত্তর দিকে পা। তার পরবর্তী শয়নের সিস্টেম হচ্ছে পূর্ব দিকে মস্তক এবং পশ্চিম দিকে পা। এই দুটো হচ্ছে উত্তম এবং সর্বোত্তম। এর বাকি দুটো একেবারেই, পশ্চিম দিকে মাথা বা উত্তর দিকে মাথা, এই দুটো একেবারেই নিষিদ্ধ। উত্তর দিকে একেবারেই নয়। মানে খুব বিপদে পড়েছেন তবে হয়তো পশ্চিম দিকে মাথা দিয়ে শুলেন, কিন্তু উত্তর দিকে মোটেই নয়। একদিন ঘুমিয়ে দেখবেন উত্তর দিকে, দিনের বেলায় বা রাতের বেলায় দেখবেন কতবার ঘুম ভাঙে সেদিন। আর যদি রাতের বেলায় গলা কাটা পড়ে, সে দায়িত্ব আমার না। আচ্ছা, তো এবার এটা ম্যাম আরেকবার বলবেন? ম্যাম আরেকবার বলবেন? হ্যাঁ, কোনটা বলবো বলো? এই যে আপনি যেটা বললেন যে উত্তর হ্যাঁ, যদি দিকে ঘুমোতে প্রবাহিত হয়, হয় চোখে শক্তি মানুষের পা থেকে হ্যাঁ শরীর বলছি, আমি নেয়। বলছি, বলছি, যদি হ্যাঁ ম্যাম। যদি ঘুমানোর দিক নির্দেশ করতে হয় যে আমরা কোন দিকে ঘুমাবো, তাহলে সর্বোত্তম হচ্ছে দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমাবো, উত্তর দিকে পা, এটা হচ্ছে সর্বোত্তম। এবং তারপরে হচ্ছে পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমাবো এবং পশ্চিম দিকে পা। এ দুটো ছাড়া উত্তর দিকে মাথা এবং পশ্চিম দিকে মাথা, এ দুটো হচ্ছে নিষিদ্ধ। তার কারণটা এর আগে বললাম। ঠিক আছে? সঙ্গীতা, বোঝা গেছে?
ম্যাম, হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, যখনই আপনারা ঘুমোতে যাবেন সর্বোত্তম হচ্ছে দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমাবেন, এবং তারপরে যদি অপশন না থাকে তাহলে পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমাতে হবে। এটা আমরা সবাই বেসিক্যালি সকলেই জানি, এটা একদম ঘরোয়া টোটকা। আচ্ছা, এছাড়াও আহ বায়ুমণ্ডলে কিছু অদৃশ্য শক্তি আছে যেগুলোকে আমরা অনুভবও করতে পারি না, যেগুলোকে আমরা দেখতেও পারি না। মানে দেখতে পারি না পর্যন্ত ঠিক ছিল, ইভেন আমরা অনুভবও করতে পারি না সেটা। তাদের যে তরঙ্গের যে ওয়েভ থাকে সেই ওয়েভটা মানব শরীরের পক্ষে ফিল করাটা অসম্ভব, তাদের ফ্রিকোয়েন্সি আমাদের শরীর নিতে পারে না, তাই জন্য আমরা সেটাকে অনুভব করতে পারি না। এদেরকে বলা হয় প্রাকৃতিক রোষ। আমরা যে জীবিত মানুষগুলো আছি, আমাদের মানুষ, এই জীবিত মানুষের পাশে সব সময় এরকম কোনো না কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং সেগুলো হচ্ছে আমাদেরকে ঘিরে রাখে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না বলে আমাদের সেটা বোধগম্য হয় না। এই যে বায়ো ইলেকট্রিক চুম্বকীয় ক্ষেত্র, বায়ো ইলেকট্রিক চুম্বকীয় ক্ষেত্র, এই রকম বায়ো ইলেকট্রিক চুম্বকীয় ক্ষেত্র বা চুম্বকীয় শক্তি 20 প্রকারের আছে যেগুলো আমাদের চারিপাশে ঘিরে থাকে। তার মধ্যে মানে মানুষের জীবনে লাগে হচ্ছে মাত্র 4 প্রকার। বিইএফ বলা হয়, বিইএফ, বায়ো ইলেকট্রিক ফ্রিকোয়েন্স, বিইএফ। তাহলে এইরকম 4 রকমের শক্তিকে নিয়ে আমরা কাজ করি, মানে আমরা জীবনে চলি। আর আমরা কি নেই? ওই পঞ্চতত্ত্বের সংমিশ্রণ। এই পঞ্চতত্ত্বের সংমিশ্রণটাকে যদি আমরা আমাদের জীবনে, আমাদের বাস্তুতে সঠিকভাবে করতে পারি, তাহলে ওই ধনে জনে মানে সব রকম ভাবেই আমরা সমৃদ্ধ হব। যেটা ম্যাম, এইগুলোকেই তো অরা বলে। অরা, অরা, এক্স্যাক্টলি এগুলোকেই অরা বলে। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পারোনি বা কিছু এরকম কিছু আছে? প্রাকৃতিক রোজকেই ম্যাম বায়ো ইলেকট্রিক ইলেকট্রিক ফ্রিকোয়েন্সি বলে, হ্যাঁ, যেটা আমরা চারটে। 20 প্রকারের হয়। এই হ্যাঁ। বিইএফ 20 প্রকারের হয়, যেটা আমাদের চারিপাশে সব সময় রয়েছে, কিন্তু সেটা এই এই যে ম্যাগনেটিক ফিল্ড গুলো তৈরি হয়, ওর ফ্রিকোয়েন্সটা এমন থাকে যে আমরা সেটা শুনতে পাই না বা আমরা সেটা বুঝতে পারি হুম। না, আমাদের সেটা ক্ষমতার বাইরে, কিন্তু সেটা অনবরত আমাদের চারিপাশে হয়ে হয়ে চলেছে। এই তার এই 20 প্রকারের মধ্যে আমরা মোটে 4 প্রকার হচ্ছে অ্যাবজর্ব করতে পারি, বাকি 16 প্রকার আমরা ফিলই করতে পারি না। ঠিক আছে? হুম। এই যে বিইএফ, তার সঠিক মূল্যায়ন বা সঠিক ব্যবহার, আর তার সঙ্গে এই যে পঞ্চতত্ত্বীয় ব্যালেন্স, এটাই হচ্ছে মূল বাস্তুর বিষয়বস্তু। বাস্তু মানেই হচ্ছে তোমার বাড়ির যে 5টা তত্ত্ব আছে, সেই 5টা তত্ত্বের সঠিক প্রয়োগ এবং সঠিক স্থান নির্ণয়। এবং আমাদের হিন্দু শাস্ত্রে এই চুম্বকীয় প্রভাব, এই দিক, বায়ু প্রবাহ, তারপরে ভূ আকর্ষণ, এগুলোকে মাথায় রেখেই বাস্তু শাস্ত্রের কিন্তু রচনা করা হয়েছে। আমাদের বাস্তুশাস্ত্র কিন্তু শুধুমাত্র ওই খালি 10খানা দিক এমনি এমনি নয়, মানে সেই 10টা দিক এটা এই ওটা ওই যে কেন হয়েছে, সেইটার কারণই কিন্তু এই পঞ্চতত্ত্বের অবস্থান। একেবারেই কিন্তু এই বিষয়গুলো পুরো সাইন্টিফিক। ঠিক আছে? হ্যাঁ ম্যাম, আপনার ছবি দেখেছি ওই বাস্তুর ওই একটা নিয়ে, তার মানে এই ফ্রিকোয়েন্সি গুলো চেক করতেন। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। ওই যে আমি হ্যাঁ একটা অরা ডিটেক্টর যন্ত্র বলে, ওটা দিয়ে হ্যাঁ কি হ্যাঁ। করা হয়, যখন তোমার বাস্তু মানে আমরা যখন অ্যাকচুয়ালি কাজ করতে করতে না অভিজ্ঞতা হয়ে যায়, তোমাদেরও হবে। তোমরা হুম। যখন একটা বাড়িতে ঢুকবে, তো ঢোকার পরে না একদম প্রাথমিক ভাবে, মানে এখন হয়েছে আমার বন্ধু বান্ধব পর্যন্ত আমাকে বাড়িতে ডাকে না, বলে তুই আসলেই কিছু না কিছু একটা ভুল চুক বের করবি, আর আমাদের তখন ভয় লাগতে শুরু করবে। আর হয়েছে না ওরকমই হয়, যে তুমি এমনি বেড়াতে গেছি কারোর বাড়িতে, এমনি বেড়াতে গিয়ে হুম। মনের মধ্যে তারপরে হাতের মধ্যে কিরকির কিরকির করতে থাকে, এটা ভুল ওটা ঠিক, এই বলবো না বলবো না, ভাবি যে না একদমই বলবো না, কিছুই বলবো না, কিন্তু সে না বলে আর মানে শেষে বেরোনোর সময় বলে, "প্লিজ, ওখান থেকে জলটা একটু সরিয়ে রেখো", মানে পারা যায় না। তো তোমরাও যখন ওরকম ঢুকবে কোনো বাড়িতে, তো ওটা না অটোমেটিকলি হয়ে যায়, কেন কি আমাদের তো ইনটিউশন পাওয়ার নিয়ে কাজ করা। আমরা যখন হুম। যখন প্রেডিকশন করব, আমরা তো হাজার হাজার সূত্র শিখছি,
কিন্তু যখন কাজ করবে তখন দেখবে মজার বিষয়টা যে প্রত্যেকটা, তুমি হয়তো একটা বিয়ে নিয়ে 10 রকম সূত্র জানো সাপোজ, কিন্তু তোমার সামনে যখন ক্লায়েন্ট গুলো আসবে প্রত্যেকটা সূত্র কিন্তু তুমি প্রত্যেকবার অ্যাপ্লাই করবে না। ওই মানুষটা আসলেই না ওর অরা এবং তোমার অরা দিয়ে এমন একটা কিছু হয় যাতে করে তার জন্য না, মানে প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা রকমের আহ সূত্র দিয়ে আমরা কিন্তু প্রেডিকশন করি। সবার ক্ষেত্রে একই সূত্র আমরা প্রয়োগ করি না। তেমনি এই বাস্তুর মধ্যে ঢুকলে কোথায় নেগেটিভিটি আছে ওটা না অটোমেটিকলি কানেক্ট করে যে এই জায়গাটায় নেগেটিভিটি থাকতে পারে। এবং সেখানটায় আমরা যখন ওই মেশিনগুলো ধরি একবারও ফেল হই না, মানে এটা খুবই মানে মানে গর্বের বিষয় যে এই সেন্সটুকু কাজ করে এবং ওখানে মেশিনগুলো ধরলে পরে একেবারে 100 বারের মধ্যে 90 বার তো ওখানেই সমস্যা বেরোয়। এবং তারপরে কিছু ইন্ডিকেশনও আসে, মানে লাস্ট একটা কেসে আমরা যাচ্ছিলাম আমাদেরই এক স্টুডেন্টের বাড়িতে। তো ও যখন আমরা গেছি, আমার সঙ্গে যে ছেলেটি যায় ও সেদিন পিঙ্ক জামা পরে এসছে, আমি পিঙ্ক শাড়ি। তো দেখেই আমরা প্রথমে একটু হাসাহাসি করলাম। ও বলল কি ম্যাম আজ দেখবেন পিঙ্ক জনিত শুক্রের কোনো সমস্যার গড়বড় আমরা পাবো। কি ব্যাপার, নাহলে আমরা দুজনেই পিঙ্ক পরে এসেছি, এটা একটা ইন্ডিকেট, সত্যিই তাই, বা প্রত্যেকটা মুহূর্তে এরকম ইন্ডিকেট তোমরা পাবে। যখন আমরা ওর বাড়িতে গিয়ে পৌঁছালাম, ও উপর থেকে নিচে আমাদের নিতে এলো, দেখলাম ও পিঙ্ক পরে এসছে। আমরা তো মানে আমরা দুজন হাসছি আর ও হচ্ছে বোকার মতন বসে আছে যে কি, কেন ম্যাডাম আমাকে দেখে হাসছেন। আমি বললাম না চলো পরে বলছি। এবং আমরা গিয়ে দেখলাম, দেখে দেখে ওর যখন বাস্তুটা পুরো চেক করলাম, পুরো শুক্রের সাইডটা একদম ড্যামেজ, একেবারেই শুক্রের জায়গাটা ওর একদম মানে নষ্ট হয়ে বসে আছে। এবং ওর বাড়ির মানে এমন একটা বাস্তু, যে বাস্তুটা করতে গিয়ে মানে এমন কোনো দিক নেই নেগেটিভিটির যেটা ওর বাড়িতে হয়ে নেই, মানে যে যতগুলো হতে নেই সব কটা ওর বাড়িতে হয়ে আছে। এই হুম হুম। ইন্ডিকেশন গুলো আসে। এবং এই যে এইটাই বলছি যে এই অরাগুলোকে কাজে লাগানোটা সঠিকভাবে খুঁজে বার করা, যে এই বাড়ির এই অরাটা যদি ডিস্টার্ব, সেটা যদি আমরা খুঁজে বার করে দিতে পারি তাহলেই কিন্তু মানে সমস্যা। ওইটাই বলি যে 33%, 33%, 33%, 33% হচ্ছে তুমি তোমার যেটা কর্ম, 33% তুমি যেটা রেমেডি নিয়েছো সেই রেমেডি, এবং 33% কিন্তু তোমার বাড়ির মানে এই যে বাস্তু, এইটা কিন্তু ম্যাডাম, হুম, বাহ। মানতেই হবে। হ্যাঁ পিন্টু পিন্টু স্যার বলুন। কেন বলছি, যদি বাড়ির মধ্যে কারো কালপুরুষ বা ওই জিন থাকে তখন কি করতে হবে? এই রে, তো এবং সর্বনাশের এটা এক দৃশ্য। নম্বর। আর 2 নম্বর, ধরুন কারো বাস্তুর সেই দিকটা তার অ্যাক্টিভ, খুব পজিটিভ আছে, কিন্তু তার বাড়ির পাশের বাড়ি তার সেই জায়গাটায় নেগেটিভ আছে দুজন। আর একটা জিনিস, পজিটিভ নেগেটিভ দুজনেই কিন্তু পাশাপাশি বাস করে। না না শুনুন, যেমন এখানে নেউল খুব আর মজা। সাপ দেখবেন এক কাছে থাকে, তেমনি নেগেটিভ পজিটিভ আমি দেখেছি ঠিক সবসময় এক আছে, কাছেই থাকে। ঠিক আছে, হতেই পারে। দেখুন আগে আমরা প্রথম দিকে মানে এখন থেকে 50 বছর আগের কথা যদি ভাবি, তাহলে এক একটা বাড়ি প্রায় 1 বিঘে 1.5 বিঘে জমির উপরে থাকতো। মানে ওটা হচ্ছে বসত বাড়ির জমি বলে, কিন্তু এখন তো কারোর 1.5 কাঠা 2 কাঠা করে করেই জমি হচ্ছে। হুম। তো যখনই বাস্তুতে যাব, তখন হচ্ছে আপনার বাড়ির যে প্রধান কর্তা, ধরুন আপনার নামেই জমি, আপনার বাড়িতে আরো 5জন সদস্য থাকতেই পারে, কিন্তু প্রধান কর্তা হিসাবেই আমরা কিন্তু বাস্তু বিশ্লেষণ করব। পাশের বাড়ি তার ভাগ্য, সে আপনার বাড়ি থেকে 3 ইঞ্চি দূরত্ব থাকলেও তাতে আপনার কিচ্ছু যায় আসবে না, সেটা তার। আর এইটা যেটা বলছেন ভূত প্রেত কাল কি বললেন ব্রহ্মদৈত্য নাকি যাই হোক, জিন জিন তিন এইসব, যাই হোক এটাকে আমরা বাংলা কথায় বলবো নেগেটিভিটি। যদি আপনার বাড়িতে সেরকম এবং সত্যি মানে এগুলো কিন্তু হাস্যকর নয়, এগুলো আদার্সরা শুনলে তারা হয়তো অনেক কিছু বলবে যে এগুলো তো কিরকম বিষয়বস্তু হচ্ছে, কিন্তু এই যে নেগেটিভিটি, এই যে ফ্রিকোয়েন্সটা, সেই নেগেটিভিটি মানে ভূত না জিন না ব্রহ্মদৈত্য, সেগুলো তো ওইভাবে সত্যি সত্যি জানি না, কিন্তু নেগেটিভিটি আছে এবং নেগেটিভিটির প্রভাব ভীষণ বেশি। এবং আমরা যারা কাজ করি তারা কিন্তু এগুলোর মধ্যে দিয়ে যাই, এবং আপনাদেরও যেতে হবে। হুম। আপনাদের কিন্তু এরকম অনেক আহ অশোভন দৃশ্য, অশোভন জিনিসপত্রকে ফেস করতে হবে এবং হয়, তাতে আপনারা অসুস্থ হতে পারেন। বাস্তুর ক্ষেত্রে এগুলো কিন্তু ভীষণ ভীষণ এফেক্টিভ। বাস্তু করতে গেলে বাস্তুবিদদের অসুস্থ হয়ে অসুস্থতা আসা, তাদের জীবনে সমস্যা আসা, এগুলো কিন্তু, এবং ইভেন অ্যাস্ট্রোলজারদেরও কিন্তু, যেহেতু আমরা অষ্টম নিয়ে কাজ করছি, আমরা কিন্তু এগুলো নিয়ে কিন্তু খুব ভুক্তভোগী এবং হয়। সেই ক্ষেত্রে যাগযজ্ঞ, যখনই কোনো বাড়িতে আমরা নেগেটিভিটিকে একদম স্ট্রংলি পাবো, তখন বাস্তু জাগটা হচ্ছে একমাত্র নিরাময়। এছাড়া আমরা কিছু রেমেডি দিয়ে থাকি। দেখুন বাস্তু ভেঙে করে দেওয়াই যায়, সেটা কিন্তু সঠিকভাবে ইয়ে হলো না, মানে ট্রিটমেন্ট হলো না।
ভেঙে না ভাঙার পরে মানে না ভেঙে যদি আমরা কিছু করতে পারি তবেই আপনি একজন সঠিক বাস্তুবিদ। না হলে তো যে কেউই গিয়ে বলবে এটা সমস্যা, ভেঙে দাও। ভেঙে দিলে তো হবে না। সেই ভেঙে না ভেঙে সেটার মধ্যে যদি কোনো রকম আমরা সঠিক পন্থা ব্যবহার করে তাকে কিছুটা ভালো রাখতে পারি, তবে কিছু কিছু ক্ষেত্রে একেবারেই কিছু করার থাকে না ভেঙে ফেলা ছাড়া, যে যেগুলো একদম ভাইটাল পয়েন্ট সেখানে কিচ্ছু করার নেই। ওগুলো বলে দিলাম যে বাস্তুর যে রেমেডি গুলো দিই, যেখানে একদম যেমন ঈশান কোণ, ব্রহ্মস্থান এরকম জায়গাতে যদি সমস্যা হয়, সেইগুলোতে কিন্তু রেকটিফাইড জায়গাগুলো খুবই কম, সেখানে কিন্তু ভাঙচুর কিছু করতেই হয়। আচ্ছা, এবার আমরা প্রথমে বাস্তু করতে গেলে একদম প্রথম আপনাকে একজন মানুষ জমি কিনে মানে জমি কিনেছে সবে, সে হচ্ছে বাড়ি আপনাকে বাড়ি করবে, আপনাকে ডাকলো যে জমিটা আমরা ঠিক কিনেছি কিনা। এই জমি দেখে আমাদেরকে জমির নির্ধারণ করতে হয় জমি ভালো কি জমি মন্দ। এই জমিটা কিভাবে মানে কিভাবে ভাগ হয়, জমিটা 4 ভাগে ভাগ হয়। সেই ভাগটা হচ্ছে জমির রস, রং, গন্ধ এবং গুণ। রস, রং, গন্ধ এবং গুণ, এই 4টে ভাগে জমির কিন্তু ভাগ হয়। 4 প্রকার জমি আমরা দেখতে পাই। ম্যাম, হ্যাঁ। কারোর বাড়িতে গিয়ে যদি কোনো মেডিসিনের গন্ধ পাই, হুম। বা ধরুন একটু কি বলবো, কাঁচা মাংসের স্মেল পাই, তো তার মানে সেই বাড়িতে নেগেটিভিটি আছে? যদি না কোথাও একটা ফ্রিজের মধ্যে এতগুলো মাংস রাখা যেখান থেকে গন্ধ না, আসছে, সেরকম কিছু নেই। যদি এরকম যদিও কিছু আমি না থাকে এবং হ্যাঁ, এরকম ব্যাড স্মেল পাওয়া যায়, তাহলে ধরে হ্যাঁ, নিতে হবে যে সেই বাড়িটার মধ্যে বাস্তুতে নেগেটিভিটি আছে। আচ্ছা, ম্যাম, হ্যাঁ, একটা কোশ্চেন করবো? একদম। থ্যাংক ইউ ম্যাম। বলছি কি, যে আমি শুনেছি যে জলতত্ত্বের রাশিগুলোর ওপরে নেগেটিভিটি অনেক আগে মানে হ্যাঁ, এফেক্ট ফেলে। জল তো এবং বায়ু। হ্যাঁ, তা আমরা তো জলতত্ত্বের, তা আমরা যদি যাই তারপরে তার রেমেডি করতে গিয়ে আমাদের উপর এফেক্ট পড়বে না তো? না, আমরা জলতত্ত্বের শুধু শুধু জলতত্ত্বের হলে হবে না। দেখা গেল তুমি হচ্ছে বৃশ্চিক লগ্ন, বা তুমি মীন লগ্ন, বা তুমি কর্কট লগ্নের হতেই পারো। তার মানে তোমার লগ্ন যে স্ট্রং থাকলো না এটা নয় তো। তোমার যদি লগ্ন স্ট্রং থাকে তাহলে তোমার উপর এফেক্ট করবে না। কিন্তু তুমি যদি নিজেও তোমার লগ্ন যদি স্ট্রং না থাকে, এটা একদম সিম্পল, মানে অ্যান্টিবায়োটিকের ব্যাপার। যে কোনো একটা ভাইরাস তোমাকে অ্যাটাক করবে তখন যদি তোমার মধ্যে অ্যান্টিবডি না থাকে, সিম্পল। এবার সেক্ষেত্রে কি করতে হবে? তার জন্য বিভিন্ন রকম সিস্টেম থাকে। কাজ করতে যাওয়ার আগে আমাদের অনেকগুলো প্রসিডিওর ফলো করতে হয়। তোমরা যখন করবে তোমাদেরও সেটা করতে হবে। ইউ হি মুंह उठा के चला गया ऐसा नहीं होता। তো ওরকম অনেকগুলো প্রসিডিওর আমাদের ফলো করতে হয় কোথাও বাস্তু যাওয়ার আগে। তার মধ্যে অনেক নেগেটিভিটি থাকে, সেখানে সুইসাইড করতে পারে মানুষজন, একাধিক রোগে রোগে মানে রোগে ভুগে ভুগে। জানবে, বাস্তু ভিজিট করতে তোমাকে একজন যখন ডাকছে সে খুব ভালো আছে, সুখে আছে, আনন্দে আছে, তার জন্য তো তোমায় ডাকবে না যে দেখে যাও আমি এত ভালো আছি কেন। তার বিভিন্ন সমস্যাগুলো থাকবে। এবং এই সমস্যাগুলো তো যেমন এই পঞ্চতত্ত্বের বিষয়টা বললাম যে রয়ে যায়, সেই যে বিষয়গুলো মিশে গেছে কিন্তু রয়ে গেছে, তার কিছু না কিছু একটা অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে শরীরের মধ্যে জ্বর হলে এই যে আমরা অ্যারিস্ট্রোমাইসিন খাই, ওই একটা অ্যান্টিবায়োটিক শরীরের মধ্যে যাওয়ার পরে 8 মাস থাকে ওই একটা ওর মানে আয়ুদশা। একটা জীবাণুকে মারার জন্য আর একটা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সে আরো 8 মাস বেঁচে থাকে। তাহলে আমার এই বাস্তুর মধ্যে যা যা পজিটিভিটি ছিল বা যা যা নেগেটিভিটি ছিল সে চলে গেছে মানে একেবারে আজকের দিনে শেষ হয়ে গেছে তা তো নয়, তার প্রভাব থেকে যায়। এবং তার জন্য কিন্তু যখনই কোনো বাস্তুতে যেতে হবে, ভিজিট করতে হবে, তোমরাও যদি এখন কখনো কখনো কাজ করো তাহলে তোমাদের যারা গুরু আছে তাকে মেনে তার কাছ থেকে যে সমস্ত প্রসিডিওর ফলো করতে হবে সেগুলো করে নিয়ে অবশ্যই যাবে। খুশি হলাম আর মন হলাম আর চলে গেলাম, এই এই ক্ষেত্রে কিন্তু বাস্তুর ক্ষেত্রে কিন্তু এগুলো হয় না। বাস্তুর ক্ষেত্রে কিন্তু একটু স্ট্রং প্রসিডিওর, না হলে কিন্তু বিপদ আসে। যাই হোক, ওটা আমাদের এই আজকের ক্লাসের বিষয়বস্তু না। আমরা লিখবো মাটি 4 প্রকার, বাস্তুর মাটি 4 প্রকার। সেগুলো হচ্ছে ব্রাহ্মণী জমি, ক্ষত্রিয় জমি, বৈশ্য জমি এবং শূদ্র জমি।
আচ্ছা, ব্রাহ্মণী জমির যে বৈশিষ্ট্যগুলো হবে, প্রথম মাটির মানে যে মাটিটা আমরা দেখতে যাব, সেই মাটিটার উপরের লেয়ার খানিকটা বাদ দিয়ে, অর্থাৎ হয় না যে জমি অনেকদিন পড়ে থাকলে পাশের জমির কিছু অংশ সেখানে এসে জমা হয়, গাছের পাতা বিভিন্ন নোংরা নোংরা আবর্জনা পড়ে আসল জমির উপরেও প্রায় 1 বিঘেতের মতো অন্য জমির একটা লেয়ার তৈরি হয়। তার জন্য অন্তত 1 কোদাল বা 2 কোদাল, মানে কোদাল দিয়ে কোপালে প্রথম মাটির যে অংশটা 1 কোদাল 2 কোদাল উঠে যাবে, সেই উঠে যাওয়াটা বাদ দিয়ে ভিতরের মাটিটাকে দেখতে হবে। যদি সেই ভিতরের মাটিটার রং সাদা থাকে, সাদা বলতে দুধের মতন নয়, মাটির যে সাদাটে রং, সেই সাদা রং হয়, এবং সেখানে সেই মাটিটা শুকে দেখতে হবে। যদি ওর মধ্যে কোনো রকম বাজে গন্ধ না থাকে, মাটির যে ফ্রেশ যে স্মেলটা থাকে, মানে সুগন্ধ, মাটির সুগন্ধ যেটা হয়, সেরকম যদি ফ্রেশ স্মেল পাওয়া যায়, এবং বেশ রসালো, মানে ঝুড়ো মাটি না, বেলে মাটি না, একটু রসযুক্ত মাটি, সেই রকম মাটির জমি হচ্ছে ব্রাহ্মণী মাটি। এটা হচ্ছে সর্বোত্তম হয় বসবাসের জন্য। এরপরে লিখবো আমরা ক্ষত্রিয় মাটি। এর ক্ষেত্রে হচ্ছে সেই একই, প্রথমে 1 কোদাল মাটি উপর থেকে ফেলে দেওয়ার পরে ভিতর থেকে মাটি নিয়ে আমরা চেক করব, যদি এই মাটির রং তুলনামূলকভাবে লালচে হয়, লাল মাটি বলতে বাঁকুড়া পুরুলিয়ার লাল মাটি ওটা নয়, কিন্তু ওটা তো ওদের ওইখানে ওরকমই ডিফল্ট মাটি, সেটা নয়। আমাদের এই যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গার মাটির যে ধরন, সেই ধরন অনুযায়ী যে যদি দেখতে পাই যে এই মাটিটা ওই সাদা মাটির তুলনায় লাল, এবং গন্ধ যদি আমরা শুখি, সেই গন্ধটার মধ্যে রক্তের গন্ধ বা আষ্টে গন্ধ পাই, এবং কষায় রসযুক্ত, তাহলে সেই মাটিটা ক্ষত্রিয় মাটি হবে। ম্যাম কি এটা কষায় রসযুক্ত? ও, কষা 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 রস। আমরা রস পড়েছিলাম আগে, তোমাদের হয়তো কষা রস। হয়নি, গ্রহের রস পড়েছিলাম, না ম্যাডাম। 5 প্রকার রস থাকে। আচ্ছা, যাই হোক, যে রসগুলো থাকে মধু, কষা রস, অম্ল রস, মধু রস, পিত্ত রস, তিক্ত রস, এই সমস্ত যে রস হয়, সেই রসের একটা রস, অর্থাৎ যেটা কষা রস যুক্ত বলে, এই যে গুণ বললাম না, মাটির যে গুণ, সেই গুণের মধ্যে এটা পড়বে, এই রসের তত্ত্বটা। ম্যাম এটা কি একটু লোহা লোহা টাইপের গন্ধ হবে? হ্যাঁ, লোহা লোহা বলতে একদম ওই আয়রনিক গন্ধ আসে, একটু আষ্টে গন্ধ, লোহা লোহা গন্ধ বলতে পারো, মানে যেটা ওই জং ধরা লোহা আর কি। মানে এই মাটিটা শুকলে পরেই গায়ের মধ্যে একটা কেমন একটা হয়, মানে নট গুড ফিলিং। যাই হোক, তারপরে হচ্ছে বৈশ্য জমি। বৈশ্য জমিতে, বৈশ্য জমির রংটা হচ্ছে তুলনামূলক একটু সবুজ সবুজ হয়, এই মাটিটা দেখতে পাওয়া যায়। স্যাঁতসেঁতে জমিতে এই ধরনের মাটি প্রায়শই আমরা দেখতে পাই, যারা গ্রামের দিকে থাকে তারা বুঝবে। সবুজ সবুজ টাইপের মাটির রংটা হয়, শস্য গন্ধযুক্ত, মানে এই মাটির রংটা হচ্ছে ফসলের গন্ধ পাওয়া যায়, কখনো সর্ষের মতন, কখনো ধানের গন্ধ পাওয়া যায়, বা এই ধরনের গন্ধ আর কি। এর গুণের মধ্যে পড়বে এই মাটিটা হচ্ছে অম্ল রসযুক্ত। আর এই ধরনের মাটিতে দেখতে পাওয়া যায় এক রকমের ঘাস হয়, যে ঘাসগুলোকে কুশ বলি, আপনারা চেনেন কিনা জানি না। কুশের একটা ঘাস হয়, ওই দেখবেন বিয়ের অনুষ্ঠানে হাতে এরকম আংটির মতন করে পরানো হয়, যে ঘাসটাকে পেঁচিয়ে পেঁচিয়ে, ওই ধরনের ঘাস এই জমিতে কিন্তু বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। তাহলে মোটামুটি যে জমিতে এই ধরনের ঘাস হয়ে রয়েছে, এটা কিন্তু একটা টিপস, যে এটা দেখলে বোঝা যাবে যে এই মাটিটা হচ্ছে বৈশ্য মাটির মধ্যে পড়ছে। এরপর আমরা লিখবো হচ্ছে শূদ্র জমি। এই জমিটা একেবারেই মানে বাজে জমি,
সেটা হচ্ছে কালো রং। মানে এই যে বাজে, যেটা আমি বললাম, এটা কিন্তু বসবাসের ক্ষেত্রে বলছি, যখন আমরা বাড়ি নির্মাণ করব তখনকার ক্ষেত্রে কিন্তু এই ধরনের জমিগুলো শুভ ফল দেয় না। মানে কালো রঙের মাটি হবে, মদ গন্ধাযুক্ত, মানে কুগন্ধ বলবো, মানে কটু গন্ধ, এবং কখনো কখনো এই গন্ধটার মধ্যে একটু ঝাঁঝালো গন্ধ থাকে, অ্যালকোহলিক ফ্লেভার যেটাকে বলে, এরকম গন্ধ পাওয়া যায়। এবং অম্ল রস, এই না, তিক্ত রসযুক্ত, এই মাটিটা হচ্ছে তিক্ত রসযুক্ত। আর এই মাটির মধ্যে দেখতে পাওয়া যাবে সব ধরনের ঘাস। মানে কিছু কিছু জমিতে দেখবেন যে খালি দূর্বা টাইপের ঘাস হয়ে রয়েছে, আবার কিছু কিছু জমিতে দেখবেন যে বাদলা টাইপের ঘাস রয়েছে, এরকম বড় বড় থোকা থোকা ঘাস হয় ফুলের মতন, এরকম হয়। আর কিছু জমিতে বললাম যে কুশ শন এই ধরনের ঘাসগুলো হচ্ছে। আর এই জমিতে, এই ক্ষুদ্র জমিতে, বারো ভেজালি ঘাস পাওয়া যায়, সমস্ত রকমের ঘাস কিছু কিছু পরিমাণ দেখতে পাওয়া যায় এই জমিতে। বেসিক্যালি যে সমস্ত জমিতে কখনো না কখনো কোনো পশু মারা গেলে পুঁতে দেওয়া হতো, বা ধরুন বিভিন্ন বিপর্যয়ের ফলে অনেক সময় হয় না গাছপালা ইত্যাদি চাপা পড়ে গিয়ে বছরের পর বছর সেটা থেকেছে, এই ধরনের জমিতে কিন্তু এই সমস্ত বিষয়বস্তুগুলো থাকে। তো এই হচ্ছে চার প্রকারের জমি। এছাড়াও আহ কি বলে, পক্ষ, তিথি, বার, তারপরে নক্ষত্র যোগ, এই সব অনুযায়ী মাটিকে আরো 75 থেকে 76 ভাগে ভাগ করা যায়। সেগুলো না জানলেও চলবে, মানে সেগুলো জানলে, মানে জেনে রাখার জন্য, কিন্তু ওইগুলোর অতটা হচ্ছে প্রয়োগ হয় না, মোটামুটি এই চার প্রকার প্রয়োগটাই হয়। সেগুলোর নাম দু চারটা আমি বলে রাখি, লিখে রাখতে পারো। উড্রভূমি, জলন্ধরি, ম্যাম আর একবার। উড্রভূমি, উড্র, উড্র, উইদ্র নয়, উড্র, উ ডয়রফলা, জলন্ধরি, পূর্ণাভূমি, কামাখ্যা ভূমি, কোলাপুরী ভূমি, ম্যাম কামাখ্যা কি বললেন? কামাখ্যা ভূমি, এক বিরা ভূমি, তারপরে হচ্ছে শিলীন্ধ্র, মহামারী ভূমি, ক্ষেত্রপালি, বিজয়া, এরকম 75 থেকে 76টা ভাগ রয়েছে। এগুলো আমাদের আহ কাজে লাগে না, কিন্তু ওই জ্ঞানের জন্য দরকার। যদি তোমাদের কারোর মনে হয় যে এই জিনিসপত্রগুলো লাগবে, আমায় বলো, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে? তোমাদের কি চাই তাহলে আমি বলে দিতে এখানে পারি, বসে আছে। এই নামগুলো কি চাই তাহলে আমি বলে দিতে পারি। হ্যাঁ ম্যাম বলুন। 75 রকম, 75টা নাম, দাঁড়াও আমি বলছি, তোমরা লিখতে থাকো। ম্যাম এইগুলো কি অনুযায়ী ভাগ করা হয় বললেন? তিথি? হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার মাস, পক্ষ, তিথি, বার, নক্ষত্র যোগ, সূর্য চন্দ্রের গণনার ভিত্তিতে এই জমিগুলোর আর কি তোমার আর কি বিশ্লেষণ হয়। আচ্ছা আমি বলছি, লিখতে থাকো, হ্যাঁ। আমরা 10টা বলেছি তো? ম্যাম হ্যাঁ, নামগুলোকে পাঠিয়ে দেবেন খুনি পরে, অন্য মানে কিছু করান। কি হয়েছে? বুঝিনি আমি, কি বললেন? বললাম যে নামগুলোকে পরে নয় হোয়াটসঅ্যাপে হ্যাঁ, আমি সেন্ড করে সেটাই দেবেন। বলছিলাম যে নামগুলো আমরা পরে আমি পাঠিয়ে দেবো, এখন দরকার নেই। এই ধরনের 75টা ভাগ হয়, ঠিক। আমি ওগুলো হোয়াটসঅ্যাপে করে দেবো, এগুলো জাস্ট জানার জন্য, হ্যাঁ। এইগুলো আমাদের কাজেও লাগবে না সেরকম ভাবে। আমাদের ওই চার প্রকার মাটি জানতে পারলেই আমরা কাজ করে বেরিয়ে আসতে পারবো। ওই যে চারটে গন্ধযুক্ত মাটি আমরা ম্যাম পাচ্ছি। হুম। ম্যাম বলছি কোনো বইয়ে মাটিগুলোর যে রংগুলো বললেন সেইগুলোর কি মানে কালার গুলো দেওয়া আছে, বা আপনি কোনো জায়গা থেকে কালেক্ট করে যদি ওটা হোয়াটসঅ্যাপে কালার গুলো দিয়ে দেন তো আমরা ভাগটা ঠিক বুঝতে পারবো।
কালার মানে তো বলে দিলাম, পার্থক্যটা? এই চারটে কালার দেখবে তুমি। যারা যারা ক্লাস করছো, হুম, তারা তাদের মাথার মধ্যে তো ঢুকে গেল সাদা সাদা রঙের মাটি, কালো রঙের মাটি, সবুজ রঙের মাটি এবং লাল রঙের মাটি। এই চারটে কোয়ালিটির মাটি আমরা দেখব। তোমার মামার বাড়িতে গেছো, হুম মামার বাড়ি থেকে একটু হুম কোদাল কুপিয়ে একটু মাটি তুললে, মানে একটু লোকালিটি আলাদা যাতে হয়, বা তোমার বাড়ির ধরো ধরো এক প্রান্ত থেকে পাড়ার অন্য প্রান্তে যার সঙ্গে কোনো বন্ধুর বাড়ি আছে, যেখানে যেখানে হুম তুমি হুম। যাও, এরকম জায়গায় দুটো বাড়ির মাটি, মানে এমন জায়গা থেকে মাটি তুলতে হবে যার আশেপাশে কল নেই। মানে অনেক সময় মাছ ধোয়া বা জলের ধোয়া কাচার জন্য হয়তো সেই জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে বা গন্ধযুক্ত হচ্ছে, ওরকম না, এমন একটা জায়গা থেকে মাটিটা আমরা তুলবো যেখানটায় কোনো রকম আবর্জনা নেই, ফ্রেশ। ওই রকম জায়গা থেকে মাটি তুলবে, দুটো বাড়ির মাটি তুলবে। দুটো বাড়ির মাটি তুলে দেখতে পাবে দুটোর গন্ধ আলাদা, কালার আলাদা, বৈশিষ্ট্য আলাদা। এগুলো দেখে দেখে শিখতে হবে। মানে বারবার বারবার পর্যবেক্ষণ করে দেখতে পারবে যে হ্যাঁ আমরা বুঝতে পারছি। নিজেই বুঝবে, দুটো বাড়ির পাশে যদি তোমার বাড়ি এবং তোমার বাড়ি থেকে পাঁচটা বাড়ি পড়ে, দুটো বাড়ি থেকে মাটি তুলে নিয়ে আসবে। আবার মাটি তুলতে গিয়ে আবার ওইটাই বিপদে পড়লে বলছিলাম আমি কিন্তু জানি না। এক্স্যাক্টলি। যাই হোক, একদম ওইটাই বলছিলাম যে তুলতে গিয়ে তখন বলবে কি এখানে কি কি করা হচ্ছে হচ্ছে। এসছে আর যারা টুকটাক। হচ্ছে এই যে জ্যোতিষ ইত্যাদি পড়ে, তাদের তো সবসময় খাড়া মাথার উপর, ওই বুঝি আমায় টুকটাক করে দিল, হ্যাঁ। এই যে কিছু ঠিক। বাজে মিথ চলে, সেগুলো হচ্ছে তো চলতে থাকবে। কিন্তু যদি পসিবল হয় তাহলে বিভিন্ন ফাঁকা মাটি থেকে, ফাঁকা মাটি থেকে খানিকটা মাটি তুললে, পাঁচটা জায়গার থেকে ম্যাম মাটি তাও তুলে কতটা ডিস্টেন্স আমরা মেনটেন করব তুলতে গেলে? মোটামুটি অন্তত 100-200 ফুট পরে তোমার বাড়ির থেকে। ঠিক, ঠিক আছে ম্যাম। বা ধরো বিভিন্ন ব্লক হয় না পাড়ার মধ্যে, এই ব্লক টু ওই ব্লক, এক একটা ব্লক হুম চেঞ্জ হুম। করে করে তোমরা চেষ্টা করতে পারো। মানে এক একটা এরিয়াতে এক অন্য একটা অন্য এরিয়া, এরিয়াতে হ্যাঁ, তো গিয়ে। এক একটা এরিয়াতে হুম তো হুম মোটামুটি যে পাড়াগুলো হয়, একটা পাড়ার মাটির মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মাটির কোয়ালিটি একই থাকে, কিন্তু একটু হুম চেঞ্জ হুম। করে, বা অনেক ক্ষেত্রে তাও হয় না, অনেক ক্ষেত্রে যেটা ওরকম ওই যে পিন্টুবাবু বলছিলেন, পাশের বাড়ি আর পাশের বাড়ির মধ্যেও কিন্তু দুটো বাড়ির মাটির পার্থক্য আলাদা আলাদা হয়, দেখা গেছে। তো ওই মাটিগুলো তুলে তুলে দেখতে হবে, আমি শুধু বললাম আর মনে রাখলে হবে না, প্রত্যেকটা মাটি তুলে তুলে তার গন্ধ শুকে দেখবো, আর তার কালারটা দেখবো, এবং ওই মাটির মধ্যে কি কি দুটো মাটির মধ্যে পার্থক্য করতে পারছি, বা চারটে মাটি আমি নিয়ে এলাম, চারটে মাটি নিয়ে এসে তার মধ্যে শুকে শুকে যে এইটা এটার কাছাকাছি যাচ্ছে, ধরো ব্রাহ্মণীর মাটি আমি একটা পেয়েছি সাদা মাটি, এবং সেটা বেশ ফ্রেশ, তার মধ্যে কোনো খারাপ গন্ধ নেই, তো ওটাকে আমি ব্রাহ্মণী মাটি বলে রেখে দিলাম। আর একটা মাটি নিয়ে আসলাম যেটা হয়তো ক্ষত্রিয়, একদম আমি পেয়ে গেছি দুটো। আর একটা মাটি আমি আনলাম যেটা প্রপারলি ক্ষত্রিয় হচ্ছে না, প্রপারলি ব্রাহ্মণীয় হচ্ছে না, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি যদি ট্যালি করি তাহলে দেখবো যে হয়তো এই মাটিটার মধ্যে তুলনামূলকভাবে ক্ষত্রিয়র গুণ বেশি, তাহলে ওটা ক্ষত্রিয়। এক্স্যাক্টলি প্রত্যেকটাই যেরকম আষ্টে গন্ধ হবে, প্রত্যেকটাতেই যে ওরকম আয়রনিক ফ্লেভার পাবে, এরকম নাও হতে পারে, কাছাকাছিও যদি যায় তাহলেও কিন্তু ওটা হচ্ছে সেই গ্রুপের মধ্যে চলে যাবে। এটা তোমাদেরকে কিন্তু ওটা করে করে দেখতে হবে, এটা শুধু লিখে রাখলে হবে না। একটা মাটি শুকে তুমি বলে দেবে, এত সহজ নয় জিনিসগুলো, এগুলো প্রচুর প্রচুর প্র্যাকটিসের দরকার। ঠিক আছে, তো সেগুলো করবে, সকলেই করবে। আচ্ছা, এই গেল। ম্যাম এখানে ইনটিউশন পাওয়ারও তো কাজ করে। হ্যাঁ, এখানে ইনটিউশন পাওয়ারও তো কাজ করে ম্যাম। কিসের পাওয়ার? ইনটিউশন পাওয়ার ইনটিউশন না, এগুলো ইনটিউশন থাকে আর নয় কি বাবু, যে এগুলো বুঝতে ইনটিউশন নয়, পারছি এটা ফিল করতে এটা একেবারে পারছি। প্র্যাকটিক্যাল ইনটিউশনের, পাওয়ার। এটা ইনটিউশন নয়, এটা তোমার পর্যবেক্ষণের ফল। এটা ইনটিউশনের জায়গা নেই, এটা তোমাকে দেখতে আচ্ছা হবে। আচ্ছা হ্যাঁ, ইনটিউশনটা হচ্ছে আচ্ছা তুমি আচ্ছা গেলে এবং গিয়ে তোমার একটা ফিল হলো যে এখানে একটা নেগেটিভ অর্ডার রয়েছে, এটা ইনটিউশন, যে তোমার ভিতর হুম থেকে কেউ ফিল করাচ্ছে। আচ্ছা আচ্ছা কিন্তু এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাটির ফিল করানোটা, এটা কিন্তু তোমাকে বারবার বারবার ট্যালি করে করে বুঝতে হবে যে এটা এটা কোনটা। ঠিক আছে, এটা এই ইনটিউশন কাজ আচ্ছা করবে, আচ্ছা। এটাতে তোমার পর্যবেক্ষণ কাজ করবে, এবং স্ট্রংলি ম্যাম পর্যবেক্ষণ কেতু, করতে হবে। ম্যাম কেতু কোন ঘরে থাকলে এই যে অরার ব্যাপারটা বেশি ফিল করা যায়? 8,000, মানে 4,000, 4,000, এইট। আর মুখ্য গ্রহগুলোতে নাইনতেও কি, থাকলে। নাইনতেও কি হয়? হ্যাঁ, নাইনতে থাকলে আধ্যাত্মিকতা বাড়িয়ে দেবে। আর লগ্নে থাকলে ম্যাম? লগ্নে থাকলেও ম্যাম হবে, যদি লগ্নে থাকে? কিন্তু লগ্নে থাকলে কি হয়, মানুষটা বৈষয়িক বুদ্ধি টুদ্ধির দিকে একটুখানি কম হয়নি, তারপর নিজের ভালোটা একটু কম বোঝে, দূরদৃষ্টিতা কম থাকে, এইসব প্রবলেম গুলো তাকে আবার মানে ফেস পুরে করতে হয় ম্যাডাম, হয়। খুব অলস হয় হ্যাঁ, আমার এখন ভাই। কেতুর কেতুর যে প্রভাবগুলো তার মধ্যে সেটা থাকে, কোনার থেকে নড়তে চায় না, বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে চায় না, একটা হ্যাঁ হ্যাঁ, একদম কর্নার বেছে একদম। নেবে। হুম, তারপরে এরা একটু অন্ধকার থাকতে ভালোবাসে, একা থাকতে ভালোবাসে, স্যাঁতসেঁতে জায়গা এদের প্রিয়, এরা লোক লাইট এই সমস্ত বেশি পছন্দ করে না, এই হ্যাঁ, আমার ভাই বিছানাতেই থাকে সারাক্ষণ। গুলো থাকবে।
তো যাই হোক, এবার আমরা জমিটা কি বুঝে নিলাম, এবার আমরা কয়েকটা ধরন দেখব যে জমিগুলোর রঙের পরে জমিগুলো কোন ধরনের জমি, শেপ। এর একটু শেয়ার করে নিই। শেপ অনুযায়ী কোন জমিটা শুভ হবে কোন জমিটা অশুভ হবে এটা আমরা একটু দেখবো। ম্যাম, যারা ফ্ল্যাটে থাকছে তাদের পক্ষে তো এটা ইয়ে করা মানে হ্যাঁ, দেখাটা জমিটা করা সম্ভব যাবে না, না। ওদের জমিটা করতে পারবে না, জমিটা কিন্তু করা তাও যাবে। করতে পারবে অল ওভার ফ্ল্যাটটার যে যে জমিটা হয় ওইখানে না অ্যাপার্টমেন্ট বেসিস তো ফ্ল্যাটগুলো হয়। তো হুম। যখন গিয়ে যদি দেখি যে জমির সমস্যা, আমি এরকম মানে আমরা প্রত্যেকে এগুলো ফেস করি, ওই অ্যাপার্টমেন্ট ধরে ভোগে প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু প্রবলেম থাকে। যদি টোটাল ওই জমিটাই খারাপ হয়ে থাকে বা ওই অ্যাপার্টমেন্টের মধ্যে বাস্তুগত সমস্যা তৈরি হয়, প্রত্যেকটা মানুষ ভোগে, কিছু করার নেই না। শেয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা লিখি প্রথমে একদম একটা স্কোয়ার, সবাই একে বলে, যেগুলো তোমরা বুঝবে না আমি সেগুলো হচ্ছে একে একে বোঝাবো, বাকি নর্মাল গুলো তোমরা হচ্ছে আঁকো। চাকচৌকো একটা জমি এঁকে ধরো যেটা চারটি বাহু সমান, সেরকম একটা স্কোয়ার। স্কোয়ার জমি সবসময় ভালো। যখনই মানুষের জমি কিনতে বলবে, প্রাথমিকভাবে তাকে বলবে যে যাতে চৌকো জমিটা হয়। এই চৌকো জমি সবসময় হচ্ছে শুভ হয়, পুষ্টিদায়ক হয়, শুভ ফল বৃদ্ধি করে। এরপর লিখবো আমরা আয়তক্ষেত্র জমি। যেগুলো তোমরা জানো সেগুলো তো জানোই, যেখানে একটুখানি আমাকে দেখাতে হবে আমি দেখাচ্ছি। এই আয়তক্ষেত্র জমিগুলোও কিন্তু শুভ হয়। এই ধরনের জমিতেও শুভ, পুষ্টিদায়ক ও সমৃদ্ধিশালী জমি। কিন্তু কোনো জমি, কোনো দোকান যদি এরকম হয়, ত্রিকোণাকার জমি, মানে অনেকটা ওই তিন কোণা ত্রিভুজ এই সমস্ত যেগুলোকে বোঝায়, ত্রিকোণাকার জমি হয়ে গেলে কিন্তু সেই জমিটা অশুভ হয়ে যাবে। সেই জমিটা কিন্তু ল্যান্ড লর্ডের জন্য ভালো হবে না। মানে গৃহস্বামীকে তিনটে কোণ থাকে তো একটা ত্রিকোণাকার জমির, তো এই তিনটে কোণে ওই গৃহস্বামীর কিন্তু 3-13 অবস্থা বাজিয়ে দেয়। এইবার একটা জমি আঁকি, আমি এই আঁকার চেষ্টা করছি, জানি না কি হাতি ঘোড়া আঁকবো। প্রথমে এরকম একটা দাগ দাও সবাই। এদিকে একটা 8খানা কোণ যুক্ত জমি আঁকো, মানে এরকম ভাবে কোণ হবে 8খানা কোণ। এইরকম শেপের যদি কোনো জমি হয়, সেই জমিগুলো কিন্তু ভীষণ অশুভ। যদি গিয়ে কোনো জমিতে দেখতে পাবে, আপাত দৃষ্টিতে সেটাকে দেখে মনে হবে যেন চৌকো জমি, কিন্তু যখন তোমরা মেজারমেন্ট করবে বা যখন ওটাকে ভালোভাবে দেখবে, খুব ভালোভাবে দেখলে দেখা যায় কোনো কোনো জমি এরকম 8খানা যুক্ত, আবার কোনো কোনো জমি হচ্ছে ষড়ভুজ। এইরকমই, এরা যেমন 8টা ভুজে আমি এঁকেছি, আবার একদম আমরা যেটাকে ষড়ভুজ বলি যে জমিগুলো, সেই জমিগুলোও কিন্তু অশুভ জমি। এই ধরনের জমি কিন্তু কেনা যাবে না, বা এই ধরনের জমি যদি কেনে তাহলে কিন্তু গৃহস্বামীর অমঙ্গল হবে, বা যে সমস্ত শুভত্ব তার সেগুলো হ্রাস হবে।
এরপর একটা ধাজমুখী জমি। এরকম, বা এটা যদি আমি সরিয়ে এনে দিই এরকম, এই ধরুন প্যাটার্ন যে জমিগুলোর, ধরো মুখের দিকটা হচ্ছে চওড়া কিন্তু পিছন দিকটা ক্রমশ গিয়ে এরকম সরু, এইরকম এই জমিটাকে বলে হচ্ছে ধাজমুখী জমি। এই ধরনের জমিও কিন্তু অশুভ। এই জমিগুলো কিন্তু ঘরের সুখ শান্তি ইত্যাদি নষ্ট করে। ঠিক আছে। এরপরে আহ করো হচ্ছে লম্বা আকৃতির আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রটা প্রথমে আমরা এরকম এঁকেছি, এই দিকটা দুটো দৈর্ঘ্যকে বড় করে দিয়েছি আর প্রস্থটাকে ছোট, সেটাকে আমরা আয়তক্ষেত্র করেছি। ওই আয়তক্ষেত্র যেটা এঁকেছো ওটাকেই উল্টে দাও, উল্টে দিয়ে প্রস্থটাকে লম্বা করে দাও আর দৈর্ঘ্যটাকে ছোট রাখো। এই যে লম্বা আকৃতি আয়তক্ষেত্র, কারোর বুঝতে অসুবিধা থাকলে বলো। না, এগুলো ভালো হচ্ছে না। হ্যাঁ, আরেকবার বলুন কোনটা, দৈর্ঘ্যটাকে কি ছোট করব? লম্বা দুই, মানে আয়তক্ষেত্রটাকে উল্টো করে দাও। দেখছি, আমি এঁকে ও, দেখাচ্ছি। মানে ঘুরিয়ে দেবো, মানে ওপরের এই, লাইন হ্যাঁ দুটো, এই, মানে ওপর আর হ্যাঁ নিচেটা ছোট আর দুপাশটা লম্বা। হ্যাঁ এই যে এরকম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম, এইরকম ধরনের যদি জমি হয়, এটা কিন্তু স্কয়ার হলো না, এটা কিন্তু লম্বা আকৃতির আয়তক্ষেত্র হলো। এই দুটো জায়গাটা দুটো প্রস্থটা এদিকে বড় হয়ে গেছে আর এই দৈর্ঘ্য দুটো ছোট হয়ে গেছে। এইরকম জমি কিন্তু শুভ, ধনদায়ক বা পুষ্টিবর্ধক। মানে আয়তক্ষেত্র যে কোনো জমি শুভ? হ্যাঁ, আয়তক্ষেত্র সেটা তোমার অ্যাকুরেটলি আয়তক্ষেত্র হলেও শুভ, লম্বাটে আয়তক্ষেত্র হলেও শুভ। এটাকে দেখে মানে এখনো মানে এই জমিটাকে কি হয়, জমিটাকে দেখলে প্রথমে মনে হয় যেন এটা চতুর্ভুজ বা স্কয়ার জমি, কিন্তু এটা আসলে স্কয়ার জমিটাকে ধরবো না, এটা কিন্তু আয়তক্ষেত্রই, লম্বাটে আয়তক্ষেত্র। এটা কিন্তু এই জমিটা এবং আয়তক্ষেত্র দুটো জমি হচ্ছে শুভ। এবং যদি কোনো ক্ষেত্র এমনি বৃত্তাকার দেখো, গোল টাইপের জমি, এরকম বেসিক্যালি বাস্তুর জমি হয় না, তবে ওই যারা মাঠের জমি টমি কেনে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এই যেরকম একটু লম্বাটে গোল বা একটু গোল এরকম ধরনের জমি যদি হয়, বা হুম মানে গোল ধাঁচের, অ্যাকুরেটলি এরকম গোল বৃত্তের মতন আঁকা তো হবে না, কিন্তু যদি হুম গোল ধাঁচের যদি জমি হয় তাহলে সেই গোল জমিটাও কিন্তু শুভ হয়। আচ্ছা, এবার লিখবো হচ্ছে তবলা জমি। এই রকম, এক্ষেত্রে এন্ট্রান্সটা সরু, পিছন দিকটা এরকম চওড়া। এই জমিটা দেখতে পাওয়া যায় প্রায়শই, এই জমিটা এবং এই জমিটা, এই যারা হচ্ছে ছোট ছোট জমি কিনে বাড়ি তৈরি করে, 1 কাঠা 1.5 কাঠা এরকম জমি যারা কেনে, তাদের কিন্তু এই সমস্যাটায় ভুগতে হয়। তাদের কিন্তু এই ধরনের জমি কিন্তু প্রায়শই মানে সামনাসামনি করতে হয়, যে এন্ট্রান্সটা ছোট হয়ে গেল, পিছন দিকটা চওড়া। পিছন দিকে বেশ দুই দিব্যি বাড়ি করা যাবে, কিন্তু এন্ট্রান্সটা একেবারেই সরু। আর এই যে এই ধাজ আকৃতির জমি, এই দুটো কিন্তু কমন জমি। ওরকম পার্টিকুলার ওরকম আয়তক্ষেত্র, তারপরে স্কয়ার, এই সমস্ত জমি কিন্তু তখনই সম্ভব যখন আশেপাশে জমি যথার্থ আছে, যথেষ্ট জমি আছে, কিন্তু এ পাশে ফ্ল্যাট উঠে গেছে, ও পাশে ফ্ল্যাট উঠে গেছে, বা দুপাশে বাড়ি হয়ে গেছে, এইরকম ক্ষেত্রে কিন্তু এই এই দুটো জমির আর কি সম্মুখীন হতে হয় বারবার। এই যে তবলা ধরনের জমি বা এই যে উল্টো ধাস ধরনের জমি, এই তবলা মানে কি ভেতরটা পুরো ফাঁকা,
তা সেই রকম এই তবলাযুক্ত, তবলার মতন যদি আকৃতির কোনো জমি কেনা হয়, যদি প্রথমে দেখা যায়, এইগুলো আপনারা ফলো করবেন, আশেপাশে প্রচুর শুনেছেন যে অনেক ভালো অবস্থা সম্পন্ন ছিল, কিন্তু এই বাড়িতে আসার পরের থেকেই জীবনটা একদম শেষ হয়ে গেল। বা ছাদের ক্ষেত্রেও হয় যে কিছু কিছু পরম্পরা আছে যাদের হচ্ছে ছাদটা তো কিছু বছরই, মানে কত বছর হলো ছাদের প্রচলন, মানে আগেও তো কুড়ি বর্গার ছাদ দেওয়া হতো জমিদারদের বাড়িতে, বা ওরকম অবস্থা সম্পন্ন মানুষরা কুড়ি বর্গার ছাদ দিত। কিন্তু এই ছাদের প্রচলন তো গত 100 বছরে, তার পিছনে তো আর নেই। এই ছাদের বাড়ি কিন্তু দেখা যায় যে অনেক মানুষই আছে যারা ছাদ ব্যবহার করার পরে কিন্তু তাদের বাড়িতে অশুভকর জিনিসপত্র বা হানিকারক জিনিসপত্র এই সমস্ত ঘটে। এখানে যদিও 12 হাউসের কানেকশনের হিসেব আছে, সেটা আমরা পরে জানবো। কিন্তু এই জমিটাও যদি এই ধরনের জমি মানুষ কেনে, এই ধরনের জমি মানুষ কেনে, তাহলে কিন্তু একেবারে অন্তঃসার শূন্য বা ফাঁকা হয়ে যাবে। তবলার ভিতরটা যেমন ফাঁকা থাকে, বাইরে জাঁকজমক দেখতে খুবই সুন্দর, তেমনি এই বাইরে জাঁকজমক যাই থাকুক না কেন, এই ফ্যামিলিটা কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাবে, বা এই ফ্যামিলির ভিতরে কিন্তু এই তবলার মতন ধীরে ধীরে শূন্যতা সৃষ্টি হয়ে যাবে। এই দুটো জমি কিন্তু নকারাত্মক জমি, কিনতে কেনা যাবে না। এরপরে এই যে মৃদঙ্গের আকৃতির জমি, মৃদঙ্গ মানে এরকম খোল হয় না, মেয়েকে দেখাচ্ছি। আরে আঁকাটা খুব চাপ হয়ে গেল, ছোটবেলায় এই জন্য একটু আঁকা শিখতে হয়। তবে ম্যাম সেদিন আপনার গান শুনলাম, খুব সুন্দর লাগলো। হ্যাঁ, ওটা ছোটবেলায় শিখেছিল বলে ওইটুকু সুন্দর করতে পেরেছি, আঁকাটা শেখায়নি তো। কোথায় শুনলে দিদি? দিদি কোথায় শুনলে গান? ফেসবুকে, ফেসবুকে। খুব সুন্দর গান ও, গেয়েছেন ম্যাম। ম্যামের হ্যাঁ, সুন্দর ফেসবুকে একদিন ম্যাম আছে গানটা নাকি? শোনাবেন। আমি ম্যাম প্রায় দিনই ওই গানটা চালিয়ে একবার করে শুনি, এত ভালো লেগেছে। এই যে প্রায় কাছাকাছি এঁকে ফেলেছি। হ্যাঁ, মৃদঙ্গ মানে যেটা হচ্ছে খোল করতাল বাজায় না, এই শেপের জমিটাকে বলা হয় মৃদঙ্গ জমি। এই ধরনের জমিটাও কিন্তু অশুভ, এবং এই ধরনের জমিতেও কিন্তু দেখা যায় যে মানুষের এই ধরনের জমিতে যদি বসবাস করে, এই ধরনের জমিটাও কিন্তু খুব কমন না, কিন্তু তবু এই ধরনের জমি কিন্তু দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে এই ধরনের জমিটা কিনলেও ওই একই অবস্থা, মৃদঙ্গর ভিতরটা যেমন ধাম ধাম করে বাজে, কিন্তু ভিতরটা পুরো ফাঁকা। আর একটা জিনিস দেখবেন, তবলার শব্দটার মধ্যে একটু ঢুস ঢুস বেশি থাকে। আর মৃদঙ্গ, যারা কীর্তন শুনেছেন তারা জানবেন, এই যে মৃদঙ্গের যখন বোল দেয় না, ভীষণ ঠাস ঠাস শব্দ হয়, মানে টাং টাং বাজে। যারা বাদ্যযন্ত্রের সম্পর্কে একটু আইডিয়া রাখবেন, তবলার থেকেও অনেক বেশি তীক্ষ্ণ হয় এই ধরনের মৃদঙ্গের আর কি সাউন্ড। তো এই ধরনের জমি কিনলে পরে সেখানে কিন্তু ওই বাড়ির লোকজনদের সাউন্ডটাও মৃদঙ্গের মতন হয়ে যায়, মানে ঝগড়া অশান্তি কেওয়াজ এগুলো কিন্তু অনেক বেশি থাকে, এবং আর অর্থনৈতিক অবস্থাও কিন্তু ধীরে ধীরে ক্রমশ খারাপ হয়ে যায় এই ধরনের জমি কিনলে। আচ্ছা, এবার রম্বস আঁকতে পারেন তো সকলে? মনে আছে রম্বস আঁকা? কেউ কে পারে না সে হাত তোলো, বা বলো, আমি মনে বলে করে দিচ্ছি। সকলে একটা রম্বস এঁকে ফেলো। রম্বস মানে হচ্ছে এই চার চৌকোটাকে একটু কোনা কোনা করে এঁকে দেওয়া। খেলানো চৌকো ম্যাম, খেলানো চৌকো, হ্যাঁ, খেলানো টাইপের চৌকো। হ্যাঁ, এই যে এই একটু এরকম হেলা হেলা চৌকো। এই জমিটাও কিন্তু খুব কমন জমি, এটাকে দেখে মনে হয় চৌকো, মানে সাধারণ চোখে দেখে মনে হবে যেন একটা চৌকো জমি, কিন্তু মাপামাপি করলে বা একটু ভালো করে যদি ফলো করা হয়, এই জমিটা কিন্তু ভীষণ কমন, গ্রামের দিকেও হোক বা শহরের দিকে হোক, প্রায়শই সকলের বাড়িতে যারা আমরা চৌকো জমি জেনে থাকি যে এটা চৌকো জমি, এই চৌকো জমি কিন্তু হয় না ওরকম পুরো চারটি বাহু সমান, এরকম কিন্তু খুব কম ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। এই ধরনের জমিটা কিন্তু খুব কমন, সেই চৌকো জমির মধ্যে এই কোণাকৃতি জমিটা, যে তিনটে কোণা হয়তো ঠিক আছে, তিনটে কোণা সমান আছে, কিন্তু 4 নম্বর কোণাটা একটু বেরিয়ে গেছে, এই ধরনের যদি জমি হয় তাহলে কিন্তু এটা অশুভ।
দেখে চৌকো বলে ভেবে আমি জমিটা কিনলাম, কিন্তু পরবর্তীকালে কিন্তু এই জমিটা অশুভ ফল দেবে, এ কিন্তু ভালো ফল দেবে না। মানে ভালো ফল দেবে না বলতে কি, একটু মিশ্র ফল দেবে। চৌকো জমির খানিকটা শুভ ফলও দেবে, কিন্তু এই কোনা কেটে কোনা আকৃতি হওয়ার জন্য খানিকটা খারাপ ফলও দেবে। সুতরাং এইটা আমরা লিখে রাখবো মিশ্র ফল। আচ্ছা, এবার ঈশান কোণটা আমরা জানি, কোণে আজকে আমরা ঢুকছি না, ওটা স্যার সামনের সপ্তাহে পড়াবেন। তবুও ঈশান কোণ হচ্ছে আপনার বাড়ির উত্তর এবং পূর্ব দিকের মিশ্রণে যে কোণটা হচ্ছে নর্থ ইস্ট কোণ। এই নর্থ ইস্ট কোণ যদি কোনো জমির নর্থ ইস্ট দিকেরটা কাটা থাকে, যে জমির নর্থ ইস্ট কাটা থাকবে, আর একটা মাইক্রোফোন অন রয়েছে, সঙ্গীত অফ করো তো মাইক্রোফোনটা, পিছনের শব্দ আসছে প্রচন্ড। হ্যাঁ, তো এই যে নর্থ ইস্টের মাথা যদি কাটা থাকে, মানে ধরো এরকম একটা চৌকো জমি কিনেছো, কিন্তু এই যে এই দিকটা নর্থ ইস্ট, এইখান থেকে সেটা কাটা, শুধু এইটুকু কাটা, এরকম শেপ হলো, বাকিটা পুরোটাই হচ্ছে চৌকো জমি বা আয়তক্ষেত্র জমি, কিন্তু ওর নর্থ ইস্টে এরকম কাটা আছে, প্রচুর জমি আছে এরকম। সেক্ষেত্রেও কিন্তু এই জমিতে দেখতে পাওয়া যায় যে গৃহস্বামী তার অসুস্থতা দেখতে পাওয়া যায়, এবং এই বাড়িতে কিন্তু জলের সমস্যা বা জলের উৎপাত এই জমিতে থাকবে। জলের জন্য যন্ত্রণা, জলে যন্ত্রণা মানুষের হয় না, সেই জলে যন্ত্রণা ভোগ করতে হবে কিন্তু এই ধরনের বাড়িতে। আমি এই নোটটা আশা করব গ্রুপে পেতে, কে যারা যারাই লিখছো তারা, আমি ওই 225 বি গ্রুপটায় কি ভালো ভালো নোট দেয়, আর তোমরা আমাকে একটা নোট শেয়ার করলে না, যেটাকে একটু চোখ খুলে বলবো আহা। একটা সুন্দর করে নোট, যে যারাই লিখছো একটু বেশ লাল নীল সবুজ হলুদ করে এই ছবিগুলো এঁকে একটা সুন্দর করে গ্রুপে শেয়ার করো, এবং সেটা সবাই সেভ করে রেখে দেবে। এটা তো একটা গুরুত্বপূর্ণ ক্লাস, আর আমাদের যেহেতু বাস্তুর 3 থেকে 3টে ক্লাসই পাবো আমরা, 3টে 4টে ক্লাস, তো সেই জন্য আমরা কম দিনের মধ্যে বাস্তুটাকে শিখবো, এবং এটা আমাদের সারা জীবন থাকবে সাথে। সেই রকম ভাবে একটা নোট তৈরি করো। আচ্ছা, এবার আমরা লিখবো যে টি শেপ। আচ্ছা, এল কার্টিং জমিও যদি হয়, কোথাও দেখতে পাওয়া যায় যে এল কার্টিং জমি এরকম খানিকটা এরকম এসছে, তারপরে আবার এই তোমরা একটু দাগগুলো সোজা সোজা করে দিয়ে একটু বুঝে নিও, এইভাবে খানিকটা এসছে, সামনে হোক পেছনে হোক যেভাবেই হোক, এই উল্টো দিকে হোক বা সিধে দিকে হোক, যদি এরকম এল কাটিং জমি তৈরি হয় এইভাবে, সেটাও কিন্তু অশুভ জমির মধ্যেই ফেলবো, এল কাটিং। এখানেও এই সমস্ত বাড়িতে ঝগড়া মানে অশান্তি এই সমস্ত দেখতে পাওয়া যায়। এবং এল কাটিং বাড়িটাও, যাদের বাড়িতে এল প্যাটার্নের বাড়ি আছে, মানে চৌকো নয়, একটা 4 চৌকো বাড়ি, তার থেকে একটা বারান্দা বা একটা সিঁড়ি খানিকটা এগিয়ে এসছে, এবার এরকম একটা এল শেপ তৈরি হয়েছে সামনে, ছোট করেও যদি এল শেপ হয় সেটাও কিন্তু বাড়ির জন্য শুভ নয়। এবং এল শেপটা প্রায়শই বাঙালিদের বাড়িতে দেখতে পাওয়া যায়, সকলের বাড়িতে এরকম একটা চৌকো বাড়ি বানায়, বানিয়ে সামনে একটা দিকটা একটুখানি বাড়িয়ে সেটাকে রান্নাঘর করে দেয়, বা সিঁড়ির ঘরের জন্য একটুখানি বাড়িয়ে একটা ছোট্ট খোপ করে দেয়, এগুলো কিন্তু অশুভটাকেই ইঙ্গিত করে। এবার টি শেপ লেখো, টি, এটাকে উল্টে দিয়ে টি করে নাও, যেভাবে টি হয়, মাথার দিকটা একটু উঁচু, নিচে একটু ল্যাজ বেরিয়ে এসছে, টি শেপটাও আমরা অশুভ জমির ক্ষেত্রেই ধরবো। ম্যাম, হ্যাঁ হ্যাঁ বলো। 3% চার্জ, কতক্ষণ ক্লাস আছে? আর তো 2-4 মিনিটই আছে, তুমি বেরিয়ে যেতে ঠিক পারো আছে, অসুবিধা হলে। হ্যাঁ, এই তো এই ছবিগুলো আঁকা হলেই শেষ, 11টাতেই ঠিক ক্লাস। আছে। চার্জারটা বুঝে নাও। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, ঈশানটা কি বললেন? জলের প্রবলেম বলতে বুঝলাম না ম্যাম। মানে বাড়িতে ধরো জল জমে যাওয়ার সমস্যা, জল থেকে যা যা সমস্যা হয় না মানুষের জীবনে, জলের কল বারবার আচ্ছা খোলা আচ্ছা যেতে আচ্ছা পারে, জল জমে যেতে পারে, জল বাড়িতে একটা কল লাগালো সেই জলের লেয়ার বারবার নেমে যাচ্ছে সেটা হতে পারে, মানে জলে যন্ত্রণা হবে এই মানুষগুলোর, যেভাবেই দিক কি রূপে যে আসবে সেটা আমারও জানা নেই, কিন্তু এই জলের জন্য ভোগান্তি এদের হবে। অন্যের লোকের জমি এর বাড়ির জমির জল এর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে,
এই যন্ত্রণা, এরকম হতে পারে। বা বাড়িতে একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, সেরকম সমস্যা হতে পারে। বা জলের লেয়ার নিচে পড়ে যাচ্ছে, যাদের টিউবওয়েল আছে, চাপতে গিয়ে বারবারই জল পাচ্ছে না, সেই বালতি বালতি জল ঢেলে জল তুলতে হচ্ছে, এরকম সমস্যা, জলজনিত সমস্যা হবে আর কি। আর গৃহস্বামীরও প্রবলেম হয়, তাই তো? একেবারেই, গৃহস্বামী অসুস্থ হয়, মানে অসুস্থতা এবং তার সঙ্গে হচ্ছে পয়সার আহ, ভোগান্তি দুটোই হয়। ম্যাম একটা একটা আচ্ছা, কোশ্চেন ঠিক ছিল। আছে। হ্যাঁ। বলছি কি যে আহ, এটা আমি আমার ক্ষেত্রেই বলছি, আমাদের ক্ষেত্রেই বলছি যে আমাদের একটা গ্রামের বাড়ি আছে। হুম। হ্যাঁ, যেটা আমার ঠাকুরদা শ্বশুরের, সেটা আমার শ্বশুরমশাই পেয়েছে বা কিছু এরকম। তো এবার আমরা এখানে এখানে অন্য জায়গায় থাকি, আমরা অন্য জায়গায় আমাদের বাড়ি আছে, সেই বাড়িতে থাকি। এবার ওখানে গ্রামের বাড়িতে, যেটা ভিটে বাড়ি বলা হয় অ্যাকচুয়ালি, সেই ভিটে বাড়িতে যদি কোনো রকম মানে যেখানে যারা থাকছে অন্য অন্য কাকা শ্বশুররা বা যারা থাকে আর কি, তারা যদি সেখানে কোনো রকম এল প্যাটার্ন করে নিল বা কিছু করে নিল বাড়িটাকে নিজেদের মতো করে তৈরি করার জন্য, তখন সেটার এফেক্ট কি এখানে পড়বে? না, না। যখন যে বাড়িতে বাস করছেন সেটাই আপনার ফোর্থ হাউস, সেটাই আপনার ইমিডিয়েট হাউস, সেটাই আপনার বাড়ি। আচ্ছা আচ্ছা। ওরকম ঠিক আছে। 10টা বাড়ি আপনার থাকতে পারে, কিন্তু হ্যাঁ হ্যাঁ। যেটাতে আপনি ইমিডিয়েট বাস করছেন ওটাই আপনার বাস্তু, ওটাই আপনার উপরে এফেক্ট ফেলবে। বাকি আচ্ছা। ওই বাড়িটা, এই যে বাড়িটায় আপনি বর্তমানে বাস করছেন, এটা যদি কালকে আপনি ভাড়া দিয়ে দিলেন, দিয়ে আপনি একটা ফ্ল্যাটে উঠে গেলেন, তাহলে এই বাড়িটার জন্য আপনার কানেক্ট করবে না, আপনার ওই ফ্ল্যাটটা কানেক্ট করবে। আবার এই বাড়িতে যারা বসবাস করছে, এই বাড়ির ভোগান্তিটা তাদের ঘাড়ে গিয়ে পড়বে, যদি আচ্ছা। কোনো ভোগান্তি থেকে থাকে। ঠিক আছে। হুম। টি শেপ হয়ে গেল। তাহলে আমরা জমি কিনতে গেলে প্রথমত দেখব জমির কালার, জমির গন্ধ, জমির রস, যেটা আমরা এখনই বুঝবো না, কিছুদিন কাজ করতে করতে বুঝবো, কালারটা এবং গন্ধটা এটা আমরা বুঝতেই পারবো। আর দেখবো আমরা শেপ, এই দুটো জিনিস যদি পারফেক্ট হয়, তাহলেই আমরা সেই জমিটা কেনার জন্য বলবো, আদারওয়াইজ বলবো স্কিপ করে দিন। আর যদি এরকম হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা গেল আর জমি পাওয়া যাচ্ছে না, জমি পাওয়া যাচ্ছে না, অনেক কষ্টে একটা জমি পাওয়া গেছে, কিছু ত্রুটি সম্পন্ন হয়েছে, সেই ক্ষেত্রে জমির যে আমরা রেমিডিগুলো দিয়ে থাকি, সেই সমস্ত রেমিডি করার পরে সেখানে যে বাস্তু পুজোটা হয়, অর্থাৎ ভিত পুজো, সেটা করার আগে অবশ্যই সেই জমির সংশোধনের প্রয়োজন আছে, সেটা করে নিয়ে তারপরে কিন্তু ভিত পুজো করতে হবে, তার আগে নয়। না হলে কিন্তু সমস্যাই সমস্যা, ভোগান্তি কিন্তু আমাদের দেবে। তারপরে একটা জিনিস আজকে যেমন টিপস বলছি, এটা তোমাদের জন্য। যখন কোনো রকম টাকা পয়সার লেনদেন হবে, শুনে নাও, লিখো পড়ে, টাকা পয়সার লেনদেন হবে, বা ধরো কোনো রকম বিজনেস ডিল হচ্ছে, বা এমন একজন মানুষের সঙ্গে তুমি আলোচনা করছো যাকে তুমি কিছু বোঝাবার চেষ্টা করছো, মানে মগজ ধোলাই, তাকে এইটুকু বোঝাতে পারলেই তোমার একটা বড়সড় লাভ হয়ে যাবে। এরকম আমরা বড়দেরকেও বুঝি থাকি প্রায় দিনই, "এই শোনো না, এরকম একটা প্ল্যান", এরকম যদি কিছু থাকে, তো তখন আমরা যারা কথা বলবো, মানে আমি বোঝাতে চাইছি, আমি ডিলটাকে পাস করাতে চাইছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে উত্তর দিকে ফিরে কথা বলবো, আর লোকটাকে রাখবো দক্ষিণমুখী। তাহলে কিন্তু ও, মানে যদি সামনে পুজোর সময় বড়সড় কোনো প্ল্যান থাকে, বরকে বোঝানোর সময় ওকে দক্ষিণ মুখ করে দিয়ে তুমি উত্তর মুখ বসে বুঝিও, তাহলে ওর কিন্তু বুঝে যাবে। মানে ডিলটা সাকসেসফুলি হয়, তার কারণ হচ্ছে ওই যে উত্তর দিক দিয়ে প্রবাহটা আসছে, উত্তর দিকে চুম্বকীয় তরঙ্গটা, সেটা এসে আমাদের ব্রেনের যে কোষগুলো আছে, এই কোষগুলোকে অ্যাক্টিভ করে দিচ্ছে ভীষণভাবে, এবং তাতে আমাদের মাথার মধ্যে থেকে বেশ ফলপ্রসূ সুন্দর সুন্দর বুদ্ধিগুলো লাফিয়ে লাফিয়ে বেরোবে। আর সেই বুদ্ধির ফলস্বরূপ আমরা সুন্দর সুন্দর কথা বলবো এবং সামনের মানুষটা প্লিজড হয়ে যাবে। এটা হচ্ছে রেমেডি। যে কোনো রকম বড়সড় ছোটখাটো মাঝারি যে কোনো রকম ডিল করতে গেলে হচ্ছে আমরা ম্যাম উত্তর আমরা করবো। উত্তর দিকে আমরা উত্তর দিকে মুখ করে দাঁড়াবো, তাই তো? উত্তর দিকে করবো, একদম উত্তর দিকে ফিরে আমরা বসবো, আর তাকে রাখবো দক্ষিণমুখী ফিরে, তাহলে সে আমার কথাটা মেনে যাবে আর কি। এখন তুমি তাহলে তো বাজেটের বাইরে গিয়ে যদি বলো আমাকে এক্ষুনি 3 কোটি টাকা দিয়ে হিরেন নেকলেস দিতে হবে, সে আশা করো না, মোটামুটি আর কি। তাহলে তো লয়ারদের উত্তর দিকে ফিরেই বসতে ম্যাম হবে। আপনি বলছেন তাহলে মানে দক্ষিণে বসবো, উত্তরে মুখটা থাকবে? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, উত্তরে মুখটা আচ্ছা থাকবে। ম্যাম, কোনো আচ্ছা ম্যাম, যদি কোনো কোর্টের কেস বা ধরুন কোনো উকিলকে কনভিন্স করার ক্ষেত্রেও এই সব ক্ষেত্রে টিপসটা এটা, গ্রহণযোগ্য? হ্যাঁ হ্যাঁ, সব ক্ষেত্রেই না হবে, না, তবে কি, তবে ব্যাপারটা লয়ার তখনই বড় লয়াররা বড় যদি কেসগুলো, বড় বড় কেসগুলো, তখন এগুলো হ্যাঁ মানে এগুলো তো তখন ধরো কোনো কোর্ট কেস হচ্ছে, সে সামগ্রিক হ্যাঁ হচ্ছে, তাই না? শুধুমাত্র হ্যাঁ উকিলের হ্যাঁ মাধ্যমে নেই, সে উকিল থেকে যাদের কাছে যাবে, সেখানে পক্ষপাতিত্ব আসবে, বাদ প্রতিবাদ, এবার সাক্ষ্য প্রমাণাদি, এটা একটা বিশাল একটা কর্মকাণ্ড।
এখানে কিন্তু না, ওই যদি একজন ব্যাপারটা উকিল হবে না। থাকে, হ্যাঁ, যদি একজন উকিল থাকে একজন, ধরুন হ্যাঁ, যদি কেউ একজন গেছে। ব্যক্তিত্বকে হ্যাঁ, কিছু বেরোনোর থাকে তাহলে আপনি এই হ্যাঁ, ট্রিক্সটা ফলো করবেন। যে ম্যাম যখন আচ্ছা। বলছি পুজো পুজো কোন দিকে মুখ করে তবে করা উচিত? পুজো মুখ করে করা উচিত, পূর্ব দিকে ফিরে তুমি বসবে, আদারওয়াইজ তুমি আর ম্যাম, মুখ করে বসবে। মানে ঠাকুর বসবে, আমি বলে দিচ্ছি। মানে ঠাকুর মুখটা কি পূর্ব দিকে থাকবে? আমি বলে দিচ্ছি, ঠাকুরকে যখন আমরা বসাবো উত্তরে বসাবো, দক্ষিণমুখী ঠাকুর থাকবে, উত্তর দিকে তার পশ্চাৎ থাকবে, দক্ষিণমুখী থাকবে, আমরা প্রণাম করব উত্তরে গড় হয়ে। ক্লিয়ার? আর একটা থাকবে ঠাকুর পূর্ব দিকে বসবে পশ্চিমে মুখ করে, আমরা ঠাকুরকে প্রণাম করব পূর্ব দিকে ফিরে। এই দুটো দিকে ঠাকুর রাখা যাবে। আচ্ছা ম্যাম, আর একটা বলছি, বাড়ির সিঁড়ি কোন দিকে হওয়া উচিত? এই ক্লাসগুলো স্যার বলবে, এখনো পর্যন্ত এটা ওই ক্লাসটা, সেটা স্যারের ক্লাস। বলুন। হ্যাঁ, ওকে। সাউথ ম্যাম ওয়েস্ট। ম্যাম দুটো ঠাকুরের বসার জায়গা বলেন, একটা পূর্ব দিকে বসবে পশ্চিম দিকে মুখ করে, আর একটা কি বললেন উত্তর দিকে বসবে দক্ষিণ? হ্যাঁ, ঠাকুর থাকবে দক্ষিণমুখী হয়ে, উত্তরে বসবো। উত্তর দিকটা হচ্ছে বুধের দিক, উত্তর দিকটা হচ্ছে দেবত্বের দিক, সমস্ত দৈব ক্রিয়া উত্তর দিকে হয়। ঠিক আছে? ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। চলো, আজ হচ্ছে ম্যাডাম, ক্লাস তাহলে আমরা এই পর্যন্ত। হ্যাঁ, বলুন। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, বলছিলাম যে হ্যাঁ, এই উত্তর দিকে মুখ করে দক্ষিণ দিকে মুখ করে যদি হনুমানকে বসানো হয় তাহলে কি না কোনো না না না, সমস্যা হবে কোনো ঘরের মধ্যে? দেবতাই কোনো দেবতাই দক্ষিণ দিকে বসবে না, দক্ষিণ দিকটা জমের দিক। ঠিক আছে? কোনো দেবতাই দক্ষিণে বসবে না, সকলেই বসবে দক্ষিণ দিক ইন্ডিকেট করে হনুমানজি। ঠিক আছে? কিন্তু যখন তাকে আমরা আসনে পুজো করব তখন সে উত্তরেই বসবে অথবা পূর্বে বসবে। ম্যাম এই ক্ষেত্রে যে আমরা উত্তর দিকে মুখ করে পুজো করব সেটা কি সাকসেস হবে? হ্যাঁ, অবশ্যই সাকসেস হবে। আপনার উত্তর দিকে পুজো করছেন, তো আপনার যে তখন আপনি যখন পুজো করেন আর তখন আপনার মধ্যে একটা আধ্যাত্মিকতা সেন্স থাকে, আপনি হুম। সংসারে সবকিছু ছেড়ে দিয়ে ওই 2 মিনিট ঠাকুর ঠাকুর করেন, আপনি বাইরে যাই করেন না কেন, ওখানে গিয়ে ওম নমঃ শিবায় বা হরে কৃষ্ণ যাই নাম করুন, তখন আপনার ভিতর থেকে আসে। খুব ব্যস্ত হলেও আমরা কিন্তু একটা বারের হলেও আমরা আমাদের ইষ্টকে তখন স্মরণ করি, এবং তার জন্য উত্তর দিক থেকে আসা যে ওয়েটটা, সেটা কিন্তু আমাদেরকে আরো অ্যাক্টিভ করে, আমাদের ভিতরের আধ্যাত্মিকতাটা জাগরণ করে। ঠিক আছে? ম্যাম একটা ঠিক কোশ্চেন আছে। ছিল। মৃত মৃত ব্যক্তির ছবি আমরা বাড়িতে ঝুলিয়ে রাখি আমাদের পূর্বপুরুষদের, রাখা তো উচিত নয়, ওটা এটা নেগেটিভিটি। সমস্ত মৃত ব্যক্তির ছবি খুলে রাখা উচিত, আর যদি রাখতেই হয় তাহলে হয় দক্ষিণ দেওয়ালে, না হলে পশ্চিম দেওয়ালে। আজকের পর্যন্ত বেড বেডরুমে কি রাখা যায়? বেডরুমে একেবারেই রাখা নয়, রয়েছে। বেডরুমে রাখা যাবে না। ঢুকতেই আমরা অনেক সময় স্মৃতি হিসাবে দেখা গেল দাদুর ছবি ঢুকতেই আমরা একেবারে বড় করে বাঁধিয়ে রেখে দিয়েছি, রাখা যাবে না। ভীষণ এগুলো নেগেটিভিটি। আমরা জানবো যখন দাদু বা আমাদের পিতা মাতাও যদি যখন পৃথিবীর থেকে গত হয়ে যান, তারা কিন্তু আর আমাদের পিতামাতা থাকেন না। আমরা কিন্তু যখনই প্রথম যে শ্রাদ্ধ ক্রিয়া করি, তখন কিন্তু ওই একটা মন্ত্র থাকে, প্রেতস্য 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 বলে বলা হয়, অর্থাৎ তারা প্রেতজনই প্রাপ্ত হয়। সুতরাং সেই ছবিগুলো নেগেটিভিটিকে অ্যাবজর্ব করে, সেই ছবিগুলো আমাদের এই সমস্ত জায়গাতে, ঠাকুর ঘরে, তারপরে বেডরুমে, ড্রয়িং রুমে একেবারেই রাখা যাবে না। যদি রাখতেই হয় এমন একটা জায়গা রাখবেন যেখানে সচরাচর ঘুমানো হয় না, আপনারা ওই অতিথি রুম বা একটা যদি ছেড়ে দেওয়া রুম এই সমস্ত থাকে, সেক্ষেত্রে হয় দক্ষিণ দিকে, না হলে পশ্চিম দিকে টানাবেন, তবে না রাখাই মঙ্গল, আমরা বারণ করি। ঠিক আছে? আজকে ক্লাস তাহলে এই পর্যন্ত। সামনের সোমবার ক্লাস করাবেন স্যার বাকি যা যা প্রশ্ন বা বাকি ক্লাসটা, এটা তো প্রাথমিক হলো, এবার দিক এবং দিক সাপেক্ষে কোথায় কি রাখা হবে সেগুলো স্যার শেখাবেন। তো সকলকে গুড নাইট, অনেক রাত হয়ে গেছে, খেয়ে দিয়ে খুব সুন্দর গুড করে নাইট। গুড গুড নাইট। নাইট ম্যাম। গুড নাইট।